টক উইথ ঋতব্রত। আজকে আমাদের সঙ্গে রয়েছে, যার কোনো ভূমিকার দরকার নেই, সিপিআইএম এর তরুণ নেতা শতরূপ ঘোষ। শতরূপ, স্বাগত টাফ টকে। শতরূপ, পার্টির যা অবস্থা, তুমি এমনিতেই তোমার এত সুদর্শন চেহারা, এত সুন্দর কথা বলো, অনেকে বলেন যে তোমার এলাকা শুধু নয়, বিভিন্ন এলাকায় মহিলাদের একটা আলাদা ভোট ব্যাংক রয়েছে সিপিআইএম এ শুধুমাত্র তোমার জন্য। তো এবার কি কিছু চিন্তা ভাবনা করছো? কারণ পার্টি তো ক্রমশ সাইনবোর্ডের দিকে যাচ্ছে বঙ্গে। আমার মহিলাদের মধ্যে পপুলারিটি আমার আছে কিনা জানি না, থাকলেও সেটা মদনদার ধারে কাছে না। সেটা মদনদা এক নম্বর, মদন মিত্রের ব্যাপারে এক নম্বর বাংলার রাজনীতিতে। তাও তারুণ্যের তো একটা জয় আছে। তারুণ্য তো খালি দেখো, এটা ইম্পর্টেন্ট নয় যে আমি বা আমার মতো আরও অনেকে বয়সে তরুণ। বড় কথা হচ্ছে যে বাংলায় রাজনীতি করে না যে তরুণরা, তাদেরও যে জীবনের যে চাহিদাগুলো, যে এজেন্ডাগুলো, সেই এজেন্ডাগুলো আমি মনে করি বামপন্থীরাই সেই এজেন্ডা নিয়ে লড়াই করছে। তবে যদিও সেই লড়াই ইদানিংকালে সফল হয়নি কয়েকটা নির্বাচনে, তবে আগামী দিনে নিশ্চয়ই সফল হবে, এবং বামপন্থীরা সফল হলে রাজ্যের যৌবনও সফল হবে। কখনো কি মনে হচ্ছে মানে ইউ আর দ্য রাইট পারসন ইন আ রং পার্টি, বিশেষ করে পশ্চিম বাংলায় যে হতাশজনক একটা চেহারা দেখা দিয়েছে? দেখো ঋতুদা, আমরা বামপন্থীরা এই রাইট পারসন ইন রং পলিটিক্স কনসেপ্টটাকেই বিশ্বাস করি না। তার কারণটা হচ্ছে আমরা বিশ্বাস করি হোয়াট আ পারসন ইজ লার্জলি ডিপেন্ডস অন দ্য পলিটিক্স অফ দ্যাট পারসন, ইউ নো হোয়াট হিজ আর হার পলিটিক্স ইজ। সুতরাং কোনো মানুষের যদি রাজনীতি ভুল হয়, সেই মানুষটা কখনো ঠিক হতে পারেন না। যদি কেউ আমাকে স্নেহ করেন, যদি কেউ আমাকে ভালোবাসেন, তাই তিনি নিশ্চয়ই এটা মনে করবেন বা অ্যাকসেপ্ট করবেন যে আমি যা মানুষ হিসেবে আমি যা, সেটা ভালো হোক খারাপ হয়ে যাই হই না কেন, আমার রাজনীতি, আমার মতদর্শক আমাকে সেরকম মানুষ তৈরি করেছে। কখনো কি মনে হয় যে পার্টির নেতারা তো অনেক ভুল স্বীকার করেছেন, সেটা নেতাজি সুভাষ বোস সম্পর্কে, তার আগে রবীন্দ্রনাথ সম্পর্কে, এমনকি জ্যোতি বসুর প্রধানমন্ত্রী না হওয়া সম্পর্কে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বদলে শতরূপকে রাজ্যসভায় পাঠালে লাভ হতো, এই ভুলটা কি স্বীকার করেছেন? না, প্রথম কথা হচ্ছে ঋতব্রত ব্যানার্জি যখন রাজ্যসভায় গেছিলেন, তখন আমার যা বয়স, আমার তখন রাজ্যসভায় যাওয়ার বয়স হয়নি। এক তৃতীয় কথা হচ্ছে, দেখো ব্যাপারটা কি খালি যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় খুব অল্প বয়সে রাজ্যসভায় গেছেন আমাদের পার্টি থেকে, এমন তো নয়। মানে শ্রমিক লাহিড়ির 27 বছর বয়স ছিল যখন রাজ্যসভায় গেছেন। আমাদের সীতারাম ইয়েচুরি পলিট ব্যুরো মেম্বার হয়েছেন, সবে 40-এ পা রেখেছেন সেই সময়। হ্যাঁ, বুদ্ধদা, শ্যামলদা, এরা 40-এর ঘরে রাজ্যের মন্ত্রী হয়েছিলেন। সুতরাং পার্টি এরকম অনেক মানুষকে সুযোগ দিয়েছেন বা দায়িত্ব দিয়েছেন, তারা তাদের যোগ্যতাতেই সেই দায়িত্ব অর্জন করেছে। এবার বেশিরভাগ মানুষই সেটার নিজেকে যোগ্য প্রমাণ করেছেন। পরবর্তীকালে দু একজন পদ ভুল করেছেন, ঠিক আছে, সেই ভুলটা কখনো সামগ্রিকতাকে রিফ্লেক্ট করে না। খুব একটা সুন্দর কথা মনে করিয়ে দিলে। এই প্রশ্নটা আমার অনেকদিন ইচ্ছে করার। কোথাও কি কমিউনিস্ট পার্টিতে মনে হয় সীতারাম ইয়েচুরি হোক, প্রকাশ করাতে এরকম বিদগ্ধ চেহারা হোক, অথবা তার সময় বৃন্দা কারাত অসামান্য সুন্দরী এবং একটা বৈদগ্ধ্য এবং সুন্দরীর একটা অদ্ভুত মাখামাখি মিশ্রণ ছিলেন, শতরূপও দেখতে খুব সুন্দর, কোথাও কি মনে হয় এই চেহারাটা খুব এই ইদানিংকালে আরবান কমিউনিস্ট পার্টিতে খুব গত কয়েক দশক ধরে খুব গুরুত্বপূর্ণ? সেটা যদি হয় তাহলে সেটা উচিত নয় হওয়া, এইটুকু আমি বলতে পারি। আর দেখো ঋতুদা, আমি তোমাকে একটা কথা বলি খুব আন্তরিকভাবে, কতগুলো ব্যাপার আছে না তো এখন এই টেলিভিশন, অডিও ভিজুয়াল। ধরো তোমার অফিসটা কলকাতায়, তো তুমি আজকে ধরো আজকে সন্ধ্যেবেলা তুমি তোমার এখানে একটা আলোচনা করবে। তুমি আমি যতটা সহজে তোমার কাছে অ্যাভেলেবেল, যেহেতু আমি বেস্ট ইন ক্যালকাটা, আদারওয়াইজ আমার বাড়ি কলকাতায়, ধরো সন্ধ্যেবেলা তুমি আমায় ফোন করে বলে শতরূপ আজকে এই বিষয় নিয়ে আলোচনা করছি, তুমি যদি আসতে পারো স্টুডিওতে, আমরা আসলাম, আলোচনা করলাম। প্র্যাকটিক্যালি আমি তোমায় বলছি, এখন যদিও স্কাইপেও বা জুমেও অনেকে যোগ দিচ্ছে গত 1 বছর ধরে, কিন্তু সাধারণভাবে ধরো কলকাতার বাইরে একটু দূরে যারা আছে, বাঁকুড়াতে হতেই পারে এমন কোনো আমাদের কমরেড রয়েছেন যিনি আমার থেকে অনেক ভালো, আমারই বয়সী হয়তো, কি আমার চেয়ে একটু কম বয়সীও হতে পারে, আমার চেয়ে একটু বেশি বয়সী, হয়তো সে আমার মতো করেই বা আমার চেয়ে ভালো করে পার্টির বক্তব্যটা সামনে রাখতে পারবে, কিন্তু লজিস্টিক্যাল কারণে যে কলকাতা কেন্দ্রিক হয়ে যাওয়া। এবার সেক্ষেত্রে কিন্তু দেখো যেটা খালি পার্টি কলকাতা কেন্দ্রিক হয়েছে এমন নয়, আমাদের সংবাদ মাধ্যম কলকাতা কেন্দ্রিক হয়ে গেছে। মানে গোটা ডিসকোর্সটাই যেহেতু খুব আরবান সেন্ট্রিক হয়ে গেছে, তার সুফল কুফল দুই হয়তো আছে। তবে আমি তোমার কথাটা কিছুটা অ্যাকসেপ্ট করবো। আবার এটাও ঘটনা ঋতুদা, আজকের দিনে খালি এটা আমাদের পার্টি বলে না, তুমি যে কোনো দলেই তুমি দেখো, এই ধরো আমি বলছি একটা ছেলে কি একটা মেয়ে হয়তো অসম্ভব ভালো স্পিকার নয়, সুবক্তা নয়, তোমার মিডিয়ার জন্য ইন্টারভিউ করার জন্য সুবক্তা দরকার, কিন্তু মনে করো কোনো ছেলে কি কোনো মেয়ে সুবক্তা নয়, কিন্তু পাশের পাড়ায় কারো রক্ত লাগলে সে সবার আগে ছুটে যায়, এই সমাজে কি সে নেতা হবে না? তার কি নেতা হওয়ার যোগ্যতা নেই? শুধুমাত্র ভালো কথা বলতে পারাটাই কি একমাত্র নেতা হওয়ার যোগ্যতা হয়ে যাবে? এইগুলো কতগুলো প্রশ্ন, যেগুলো আমার মনে হয় খালি কমিউনিস্ট পার্টিকে নয়, গোটা সমাজকেই এটাকে নিয়ে ভাবনা চিন্তা করতে হবে বলে আমার মনে হয়। খুব ভালো বললে, কতগুলো যুক্তিগুলো যেভাবে বললে একেবারে কমিউনিস্ট সুলভ যুক্তি। কোথাও কি মনে হচ্ছে কমিউনিস্ট পার্টি, বঙ্গের কমিউনিস্ট পার্টি ক্রমশ তার জমি হারাতে চলেছে? আমি একটু পরিষ্কার করে হারাচ্ছে তো বটেই, দেখাই তো যাচ্ছে, আমি সেটা অস্বীকার করবো কেন?
এ তো সাম্প্রতিক রেজাল্ট থেকে শুরু করে সবই তো তার প্রমাণ। আমি সত্যিটাকে অস্বীকার করবো না। জমি হারিয়েছে এটা ঠিক, জমি ফেরত পাওয়ার জন্য আমরা লড়াই করছি, আমরা চাই সেই লড়াই সফল হোক, আমরা আন্তরিকভাবে লড়াই করছি। তবে জমি এই মুহূর্তে হারিয়েছে এটা সত্যি, আমি এটাকে অ্যাকসেপ্ট করব না। অক্ষমতা এই সত্যটা স্বীকার করাটার জন্য সাহস দরকার হয়, সেটা রয়েছে, সেই রাজনৈতিক সাহস রয়েছে। কিন্তু আমরা সবাই জানি, এই কথাটা এখন ক্লিশে হয়ে গেছে যে স্বাধীনতার পর এই প্রথম কমিউনিস্টরা নেই বিধানসভাতে, কংগ্রেসও নেই। কিন্তু কোথাও কি মনে হচ্ছে যে বঙ্গের কমিউনিস্টরা ক্রমশ কেরালা, দিল্লি আর ত্রিপুরার কমিউনিস্টদের কাছ থেকে হাঁটতে চলেছে? এটা কি তুমি কখনো অনুভব করো না যে চারটে কমিউনিস্ট পার্টি রয়েছে, একটা ত্রিপুরার কমিউনিস্ট পার্টি সিপিআইএম, একটা কেরালার কমিউনিস্ট পার্টি সিপিআইএম, একটা দিল্লির কমিউনিস্ট পার্টি বা জেএনইউ কমিউনিস্ট পার্টি সিপিআইএম, আর বঙ্গ সিপিআইএম? না দেখো দাদা, প্রথম কথা হচ্ছে আমি তোমাকে কবির সুমনের একটা গানের লাইন বলি, তুমিও জানো, যে যেখানে লড়ে যায় আমাদেরই লড়া, জীবনের কথা বলা গানের মহড়া যেন সববার জন্য। প্রথম কথা। দ্বিতীয় কথা, যে সে কেরালাতে আমরা জিতলেও সেটা আমাদেরই জয়, আবার বাংলায় আমরা জিতলেও সেটা কেরালার একজন কমরেডেরও জয়। 34 বছর যে বাংলায় সরকার চলেছে, দেখো 34 বছর খালি বাংলায় সরকার চলেনি, মধ্যপ্রদেশ থেকে শুরু করে, হরিয়ানা থেকে শুরু করে হিমাচল, হ্যাঁ, বহু রাজ্যে মানুষ, কৃষক, শ্রমিক, তারা লাল ঝান্ডা নিয়ে লড়াই করেছেন এই ভরসায় যে এই লড়াই জয় সম্ভব। আমাদের সামনে একটা মডেল আছে, যেমন পশ্চিমবাংলায় কৃষক জিতেছে, কালকে আমরাও এখানে জিতবো। সুতরাং কোনো জয় শুধুমাত্র সেই রাজ্যের বা সেই কয়েকজন মানুষের একটা পার্টি কমিটির জয় নয়, একটা জয় সবসময় আরও সামনের জয়ের রাস্তা খুলে দেয়। তবে আবার এটাও ঘটনা, তোমার কথার একটা তো এটা ঘটনা যে পশ্চিমবাংলার পরিস্থিতি পশ্চিমবাংলার মতো, তুমি তামিলনাড়ু মেনশন করলে, তুমি কেরালা মেনশন করলে, তুমি জেএনইউ বা দিল্লির একাডেমিক স্ফিয়ার মেনশন করলে, আমি তোমাকে তার সঙ্গে একটা মনে করাই বিহারে সাম্প্রতিককালে বামপন্থীরা, কমিউনিস্টরা যে সাফল্য পেয়েছে, হ্যাঁ, সেটাও রয়েছে। যে যে রাজ্যের মতো পরিস্থিতি, এবং সেখানে বিভিন্ন জায়গায় বামপন্থীরা লড়ছে, কোনো জায়গায় লড়াই আমরা দুপা এগিয়েছি, কোনো জায়গায় লড়াই আমরা দুপা পিছিয়েছি। তবে একটা কথা বলি তো এখানে তোমাকে আমি, দেখো যেখানে আমরা হেরেছি, হার থেকে আমাদের অনেক কিছু শেখার আছে বা অনেক বার্তা নেওয়ার আছে, নিঃসন্দেহে। বাংলার ক্ষেত্রে সেটা সত্যি, সেটা দিল্লিতে একটা সময় দিল্লিতে ট্রেড ইউনিয়ন মুভমেন্ট এত শক্তিশালী ছিল, সেইখানে লিটারারি মানে কালচারাল মুভমেন্ট এত শক্তিশালী ছিল, ওখানে সর্দার হাশমির মতো কমরেডরা ছিলেন বামপন্থী কালচারাল অ্যাক্টিভিস্ট। সেখানে আজকে দিল্লিতে বামপন্থীদের প্রেজেন্স শুধুমাত্র একটা ইউনিভার্সিটি কেন্দ্রে কেনই বা হয়ে যাবে? এটা তো 100 বার একটা, এইগুলো নিয়ে আমাদের ভাবার আছে, চিন্তা করার আছে। আবার দেখো আমাদের জয় থেকেও কিন্তু অনেক কিছু উঠে আসে, যা কিনা খালি আমাদের জন্য নয়, গোটা ভারতবর্ষের কাছে একটা মডেল। যেমন ধরো, আমি তোমায় বলছি, ধরো আজকের ভারতে একটা ছেলে কি একটা মেয়েকে তুমি যদি জিজ্ঞেস করো যে একটা দল নতুন করে একটা রাজ্যে বড় হয় কিভাবে, সে এক কথায় উত্তর দেবে, অন্য দল থেকে নেতা ভাঙিয়ে। এটাই কিন্তু আজকের ভারতবর্ষে এস্টাবলিশড মডেল। এবার বিহারে আমরা যে ধরো যেভাবে পশ্চিমবাংলায় বিজেপি বড় হয়েছে, দেখো পশ্চিমবাংলায় বামপন্থীদের একটা ইতিহাস আছে, তেভাগাত থেকে শুরু করে পরবর্তীকালে খাদ্য আন্দোলন থেকে শুরু করে ছাত্র আন্দোলন, শ্রমিক আন্দোলন আছে। কংগ্রেসের একটা ইতিহাস রয়েছে, স্বাধীনতার আগে থেকে কংগ্রেসী রাজনীতি এখানে, এটা কংগ্রেসী রাজনীতির পীঠস্থান ছিল, এস.এন. ব্যানার্জি থেকে শুরু করে সবাই। এমনকি আমি বলছি, আমি যতই বিরোধ করি না কেন, তৃণমূল কংগ্রেসেরও এখানে একটা ইতিহাস রয়েছে, সে সিঙ্গুর হতে পারে, নন্দীগ্রাম হতে পারে, তাদের গণ আন্দোলনের ইতিহাস রয়েছে। আমি তাদের বক্তব্যের সাথে একমত হতে পারি কি না হতে পারি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ভূঁইফোন নন, উনি কিন্তু লড়াই করে উঠেছেন, আমাকে এটা অ্যাকসেপ্ট করতেই হবে। এখন তো বলতেই হবে যে পার্টি এখন তৃণমূলের সঙ্গে আছে। না, এটা তো সত্যি কথা, এটা তো অস্বীকার করলে তো সেটা ঐতিহাসিকভাবে মিথ্যে কথা বলা হবে। মমতা ব্যানার্জির লড়াইয়ের ইতিহাস আছে, এখানে বামপন্থীদের লড়াইয়ের ইতিহাস আছে, কংগ্রেসের একটা ইতিহাস রয়েছে। বিজেপির পশ্চিমবাংলার ইতিহাসটা কি? ওখান থেকে মুকুল রায় আর এখান থেকে খগেন মুর্মুদেরকে ধরে আনার ইতিহাস, এর বাইরে তো কোনো ইতিহাস নেই। এবার সেখানে এটা কিন্তু গোটা ভারতবর্ষের ক্ষেত্রেই একটা উদাহরণ ছেলেমেয়েরা দেখছে। উল্টো দিকে কিন্তু বিহারের মতো একটা রাজ্যে বামপন্থীদের জয়ের একটা উদাহরণ রয়েছে, যেখানে কিন্তু অন্য পার্টি থেকে নেতা ভাঙিয়ে এনে বামপন্থীরা বড় হয়নি। ওখানে কিন্তু বামপন্থীরা বড় হয়েছে কয়েক দশক ধরে জমির লড়াই লড়ে, জলের লড়াই লড়ে, জাতিভেদ প্রথার বিরুদ্ধে লড়াই করে। যে লড়াই করার জন্য কমিউনিস্ট পার্টির জন্ম হয়, কমিউনিস্ট পার্টি সেই লড়াই করে তিলে 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 আজকে এই জায়গায় এসছে। তাই আমাদের পরাজয় যেমন পশ্চিমবাংলায় বা কিছু রাজ্যে হয়েছে, সেখান থেকে একটা বার্তা যা নিয়ে আমরাও সচেতন, আমরাও চেষ্টা করছি সেটাকে আর কি সেখান থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাওয়ার, তেমন আবার যেখানে আমরা জিতেওছি সেই জয়ও কিন্তু ভারতবর্ষের সামনে একটা বিকল্প মডেল দেখাচ্ছে যে বামপন্থীদের জয় মানে কিন্তু আসলে গণতন্ত্রের জয়। অবশ্যই। কিন্তু একটা প্রশ্ন আমাকে করতে হবে, একটু অন্যভাবে করব, তার কারণ এই প্রশ্ন বারবার তোমাদের সামনে কাঠগড়ায় দাঁড় করানো হয়। গত 34 বছরে ভালো মন্দ খারাপের দায়ভার তোমাদের নয়, তোমরা ঐতিহ্যের উত্তরাধিকার, এ বিষয়ে অস্বীকারও করতে পারবে না। কিন্তু যে প্রশ্নটা হচ্ছে 2011 সালের পর থেকে, যেখানে আমি শতরূপ ঘোষদের প্রশ্ন করতে পারি, একা শতরূপ ঘোষ নয়, শতরূপদের আর কি। নিশ্চয়ই। যাদবপুরে একটা খুব উর্বর জমি ছিল,
হোক কলরবের মতো আন্দোলন হয়েছিল, এমন একটা আন্দোলন যতই মিডিয়া চাপার চেষ্টা করে থাকুক না কেন, যতই রাজনৈতিক চাপ থাকুক না কেন, যতই পুলিশের ওপর রাজনৈতিক চাপ থাকুক যে সেখানে কোনোভাবেই পুলিশকে কোনো রকম উত্তেজনা দেখানো যাবে না, এই রকম একটা উর্বর জমি এসএফআই বা বামেরা সেইভাবে কিন্তু সেখানে ঢুকতে পারলো না। যাদবপুরে যাদবপুর ইউনিভার্সিটিতে এসএফআই জিতেছে, গত ভোটেও জিতেছে, কিন্তু আপামোর যাদবপুর প্রেসিডেন্সি কলকাতা বিশ্ববিদ্যালয়, যেখানে আমরা তথাকথিতভাবে যাদবপুর ক্যাম্পাসে তো বামপন্থীরা এসএফআই বলে না, মানে এসএফআই ছাড়াও, আমি প্রথম কথা হচ্ছে হোক কলরব, দেখো আমি এখন আর এসএফআই নেতা নই, আমার এটা বলা হয়তো আইডিয়ালি ঠিক নয়, তবে আমি সাধারণভাবে তোমায় এটা বলছি। প্রথম কথা, এসএফআইও আমি যতদূর জানি কখনো হোক কলরব আন্দোলনটা যখন হয়েছিল তখন আমি এসএফআই করতাম, সেটা ওই যে সময় ওটা হয়েছিল ইনসিডেন্টালি, তো আমি সেই জায়গা থেকেও বলছি কখনোই তার কৃতিত্ব বা কোনো কিছু একা এসএফআই দাবি করেনি, সেটা এসএফআই দাবি করার কথাও নয়, সেটা তো সব মানে গোটা যাদবপুরের স্টুডেন্ট কমিউনিটির লড়াই ছিল। ডেফিনেটলি এসএফআই সেখানে সামনের সারিতে ছিল, আরও সেখানে নকশালপন্থী সংগঠন ছিল, আরও বিভিন্ন বামপন্থী সংগঠন ছিল, প্রথম কথা। দ্বিতীয় কথা, যাদবপুরে তুমি যদি স্টুডেন্টস ইউনিয়ন রেজাল্ট দেখো তাহলে তো প্রিডমিনেন্টলি ওখানে বামপন্থীরা জিতেছে, আর্টস ফ্যাকাল্টিতে এসএফআই জিতেছে, যারা কিনা একটা বামপন্থী সংগঠন, আবার তোমার সায়েন্সে এবং ইঞ্জিনিয়ারিংয়ে যারা জিতেছে তারা এসএফআই নয়, কিন্তু তারাও বামপন্থী। এবিভিপির ওখানে ভোট বেড়েছে গতবারের তুলনায়, কিন্তু ওখানে তো বামপন্থীরাই তো প্রেসিডেন্সি, তো তাই প্রেসিডেন্সি তো এসএফআই জিতেছে। সুতরাং না, যেভাবে প্রেসিডেন্সি কলকাতা বিশ্ববিদ্যালয় একটা সিট পেয়েছে, যাদবপুরে যেভাবে ভোট হতে দেওয়া হয়নি, কলকাতা বিশ্ববিদ্যালয়ে তো ভোট হয়নি। যদি হতো, দেখো পাশের বাড়িতে মানে প্রেসিডেন্সি আর কলকাতা বিশ্ববিদ্যালয়ের মাঝখানে কার্যত একটা পাঁচিল, তো পাঁচিলের এপারে ভোট হলে এসএফআই জিতলো, পাঁচিলের ওপারে তো ভোট করতে দেওয়া হয়নি, গায়ের জোরে ভোট হয়নি। যদি হতো তাহলে কি হতো এখন সেটা মোটামুটি তোমার আমার একটা ধারণা আছে, সেটা হয়তো একটা হাইপোথেটিক্যাল আলোচনা হবে। কি মনে হয় না দিল্লিতে যেমন এসএফআই করে, আমি বলছি না এর মধ্যে এরকম কোনো ধারণা যারা এসএফআই করে খুব এলিট, এরকম বলছি না, কিন্তু দিল্লিতে বা দিল্লি বিশ্ববিদ্যালয় হোক, সেটা জেএনইউ হোক, দিল্লিতে যদি একটু দেখা যায় যে প্রগতিশীল কথাবার্তা বলছে, একটু যদি দেখা যায় অন্য ধরনের কথা বলছে, কোনো না কোনোভাবে তারা লেফট মুভমেন্টের সঙ্গে জড়িয়ে আছে। কিন্তু ছাত্র যুবর কাছে এটা বোধহয় একটা বিরাট চ্যালেঞ্জ যে শতরূপকে ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে প্রচুর আরবান ছেলে মেয়ে ফলো করছে, কিন্তু তারা কিন্তু প্রত্যেকে শতরূপকে ফলো করছে, কিন্তু শতরূপের পার্টিকে ফলো করছে না। সেটা দেখো, সেটা এইভাবে আমি বলবো যে দেখো আমার একটা জিনিসই মনে হয়, জানো তো, আমার মনে হয় যে আমার এটা খেলে আমার ক্ষেত্রে বলে না, ধরো এটা মীনাক্ষীর ক্ষেত্রেও সত্যি, এটা দীপশিতার ক্ষেত্রেও সত্যি, এটা সবার ক্ষেত্রেই সত্যি। একটা কি হয়, একটা আমাদের কিছু কথা নিয়ে মানুষের একটা কৌতূহল রয়েছে স্বাভাবিকভাবে, সেটা কিছুটা মানুষ হয়তো স্নেহের কারণেও, সে কিছুটা হয়তো একটা নতুন ছেলে কি নতুন মেয়ে, তার কথা বলার একটা ধরনের মধ্যে একটা নতুন ওরিয়েন্টেশন রয়েছে, সেই হিসেবেও একটা হতে পারে। আর এখন যেহেতু একটা ব্যাপার হয়ে গেছে কি, ধরো আগে বাড়িতে টিভি দেখার জন্য বাবা মার কাছে বকা খেতাম, এখন বাড়িতে যারা টিভি আছে তাই ভুলে গেছি। এখন তো মানে তোমার সাথে আমার কনভারসেশনটা যতজন টিভিতে দেখবে আমার ধারণা তার চেয়ে বেশি লোক ইউটিউবে বা ফেসবুকে দেখবেন। এখন এবার এই সোশ্যাল মিডিয়া অডিয়েন্সটা যেহেতু তুলনামূলকভাবে একটু কম বয়সী, সুতরাং হয়তো এবং ন্যাচারালি সেখানে আমাদের জেনারেশনে আমরা সোশ্যাল মিডিয়া তুলনামূলকভাবে বেশি অ্যাক্টিভ অ্যাজ কম্পেয়ার টু সে বিমানদা ও সূর্যতা, স্বাভাবিকভাবেই সেটা, সূর্যতা যদিও অ্যাক্টিভ থাকার চেষ্টা করেন, তো সেই সব বিভিন্ন কারণে হয়তো কথাগুলো পৌঁছো একটু বেশি, হ্যাঁ সেইটা একটা ব্যাপার। কিন্তু কোথাও কি তোমার মনে হয় না, আমি যে প্রশ্নটা করছিলাম 2011 সালের পর যখন বিরোধী রাজনীতি করার কথা ছিল, যখন বিরোধিতা করার কথা ছিল, আমি জানি আমার মনে আছে নবান্নে অভিযান হয়েছে, আমার মনে আছে লালবাজার অভিযান, আমি সেগুলো বলছি না, কিন্তু যেভাবে বিরোধিতা করার কথা ছিল, কোথাও 2011-র পর থেকে সিপিআইএম এর তরুণ নেতারা, আমি সিপিআইএম এর তরুণ নেতাদের আমি দায়ী করতে পারিনি গত 34 বছরে কি হয়েছে। ঠিক সেরকম ভাবে 2011-র পর থেকে যে বিরোধিতা করার কথা ছিল সেখানে কোথাও শূন্যস্থান ছিল, এবং সেই শূন্যস্থানে কিন্তু বিজেপি এসছে। ঠিকই দাদা, আমি এটা খালি আমাদের তরুণ নেতা বা প্রবীণ নেতাদের ক্ষেত্রে বলবো না, ডেফিনেটলি আমাদের কোনো একটা জায়গাতে লড়াই, একটা ভ্যাকুয়াম কোনো একটা জায়গায় থেকেছে। দেখো বিজেপি আসার একমাত্র কারণ সেটা বলে আমি মনে করি না, বা সেটা অবজেক্টিভ আন্ডারস্ট্যান্ডিং হবেও বোধহয় না খুব সম্ভবত। কিন্তু হ্যাঁ, ডেফিনেটলি কিছু ক্ষেত্রে যদি বিজেপি 5 জন লোককে এটা কনভিন্স করতে পেরেও থাকেন যে তুমি তোমার যে বক্তব্য সরকার বিরোধী, তোমার বক্তব্যটা সিপিআইএম এর থেকে বেশি আমি বেশি সক্ষম সেই বক্তব্যটাকে তুলে ধরার ক্ষেত্রে, সেটা আমাদের একটা ব্যর্থতা তো বটে। যদি আমি দেখো আমি কোনো এটা তো সব মানতেই হবে, খাল কেটে কেউ কুমির ঢুকিয়েছে, কিন্তু সেখানে যদি একটা জলহস্তি থাকতো তাহলে কুমির এত সহজে গোটা খালটা দখল করতে পারতো না। এবার দেখো খাল কেটে কুমির ঢুকিয়েছে বলতে আমি যেটা বলবো, বা তুমিও হয়তো সেটাই মিন করলে, সেটা একটা দিক যে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি কিভাবে বিজেপিকে হেল্প করেছে, বা উনি একটা সময় জোট করেছেন ইত্যাদি। আমি যদি সেগুলো বহু চর্চিত, আমি যদি তার মধ্যে নাও যাই যেত, আমি ধরো তোমাকে একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। ধরো রাজনীতিতে যদি তোমার প্রতিযোগিতার জায়গাটা, শাসক দলের সাথে তোমার লড়াইয়ের জায়গাটা যত না বেশি
ডিসকোর্স ওরিয়েন্টেড হবে, যত না বেশি তোমার মানে যুক্তি পাল্টা যুক্তির হবে, তার থেকে বেশি মাসেল পাওয়ার চলে আসে, মানি পাওয়ার চলে আসে। একটা সময় যদি কোনো একটা শাসক দল একটা এস্টাবলিশ করে দিতে পারে যে তুমি যাই বলো না কেন, যেহেতু আমার মাসেল পাওয়ার আছে এই মুহূর্তে, মানি পাওয়ার আছে, সেহেতু আলটিমেটলি তুমি হেরে যাবে, আলটিমেটলি আমি জিতবো, তখন অটোমেটিক্যালি লোকের তখন মনে হয় যে তৃণমূলের যা টাকা আছে বিজেপি, মানে ওর সুদীপ্ত সেন থাকলে এর মুকেশ আম্বানি আছে, হ্যাঁ ওর পুলিশ থাকলে ওর মিলিটারি আছে, তাহলে এখন যুক্তির লড়াই হলে বামপন্থীদের চুক্তির সঙ্গে আমি একমত। কিন্তু লড়াইটা যখন আর যুক্তির লড়াই হচ্ছে না, সেই যদি টাকা এবং পুলিশ মিলিটারির লড়াই হয়, তাহলে বামপন্থীদের কাছে তো সেগুলো নেই, সেগুলো বিজেপির কাছে আছে, সেহেতু ওরা পারবে মমতা ব্যানার্জির সঙ্গে। দেখো আমি তোমায় বলছি কথাটা, এই কথা বাসের ট্রামে শুনেছি, মানে কোনো মানুষ ও বিজেপি পারবে মমতাকে বুঝে নিতে, ওরা ওই সমানে সমানে কথা বলতে পারবে, কিন্তু এখন কথাটা সমানে সমানে এই মানে আইডিয়াটা তৈরি হবে কেন? এটা তো গণতন্ত্রের পক্ষে মঙ্গলজনক নয়। হ্যাঁ এবার ঠিক এটা কোথাও ম্যানেজমেন্টের অসুবিধা হচ্ছে, মানে গোটা পার্টির আদর্শ আছে, ঠিক আছে, আদর্শ তো বইতে লেখা থাকে, আদর্শ মুখে থাকে, আদর্শ হৃদয়ে থাকে, কোথাও কি ম্যানেজমেন্টের অসুবিধা হচ্ছে? কিছু ক্ষেত্রে হচ্ছে, আবার কিছু ক্ষেত্রে হচ্ছে। যেমন ধরো কাটমানি, প্রত্যেকটা দলেরই তো কাটমানি আছে, ভারতবর্ষে এরকম কোনো দল নেই কাটমানি নেই, এরকম কোনো দল নেই। এবার তুমি বলবে না সিপিআইএম এর নেই, মানছি, কারণ সিপিআইএম এর যারা কাটমানি করেছিলেন, ধরো আমি কথার কথা বলে দিচ্ছি, হলদিয়া থেকেও প্রচুর কাটমানি করেছিলেন, ধরো তাকে দল বহিষ্কার করে দিল, কিন্তু সুকৌশলে তার কাটমানিটাকে কাজে লাগানো উচিত ছিল, এইটা কি মাথায় কারোর বুদ্ধি ছিল না? না, এই বুদ্ধিটা সত্যি কথা বলতে এখনো নেই। আমরা তো ওইভাবে দেখো যদি সেই রাজনীতি করার থাকতো তাহলে কমিউনিস্ট হলাম কেন বলো? দেখো আমি যখন ঠিক করছি, আমি নিজেকে একটা উদাহরণ হিসেবে ব্যবহার করছি এখানে, আমি বলতে আমি নই, মানে আমরা যারাই কমিউনিস্ট পার্টি করি, যেদিন ঠিক করলাম সক্রিয় রাজনীতি করবো, সেদিন তো খালি সিপিএম একমাত্র দল ছিল এমন নয়, বাকি দলও তো ছিল। আমরা তো সচেতনভাবেই পথটা বেছে নিয়েছি যে পথে আমরা কাটমানির টাকায় গাড়ি চড়বো না। সেই কারণেই তো আমাদের দল থেকে এক্সপেল করা গেছে। তার কারণটা হচ্ছে দুর্নীতি আমাদের দলে, দেখো দুর্নীতি আমাদের দলে একটা বিচ্যুতি, আমাদের দলে কোনো পদ্ধতি নয়। যদি দুর্নীতি আমাদের দলে পদ্ধতি হতো তাহলে কাউকে এক্সপেল করা যেত না, এটাই আমি তোমায় বলছি। আবার আমি তোমার এই প্রশ্নটা, এই বিপ্লবী থাকছে কিনা সেই প্রশ্নটা আসার আগে আমি জাস্ট একটা কথা বলি। তুমি আমাকে যেহেতু বললে ম্যানেজমেন্টের প্রশ্নটা বা আদর্শ, বইয়েতে লেখা আদর্শ এবং বাস্তবে তার প্রয়োগ ম্যানেজমেন্ট, সেই নিয়ে আচ্ছা দাদা বলো তো, পৃথিবীতে মার্ক্সবাদ লেনিনবাদের কোন বইতে লেখা ছিল যে লকডাউন হলে কি করতে হয়? কোন বইতে লেখা ছিল? এটা তো খুব পরিষ্কারভাবে বলা আছে, মার্ক্সবাদ বা মার্কসিজম ডগমা নয়, প্রত্যেকটা সময়ের নিরিখে তাকে পরিবর্তন। যখন লকডাউন শুরু হলো গত বছর মার্চ মাসের শেষ দিক থেকে, পৃথিবীতে কোনো মার্ক্সবাদ লেনিনবাদের বইতে ছিল না যে লকডাউন একটা কমিউনিস্ট পার্টির কি করা উচিত এরকম একটা দেশে, মানে একটা ফেডারেল একটা দেশে। কোনো ইতিহাসের রেফারেন্স ছিল না আমাদের কাছে। আমাদের পার্টির তরুণ কর্মীরা নিজেরা ইতিহাস রচনা করেছে, নিজেরা পথ তৈরি করেছে, কেউ ছিল না পথ বলে দেওয়ার। সে তুমি শ্রমজীবী ক্যান্টিন বলো, শ্রমজীবী বাজার বলো, আজকে তার রেড ভলেন্টিয়ারদের যা যা কাজ তুমি দেখছো, সেখান মানে এটা কিন্তু নতুন পথ আমরা তৈরি করেছি, আমাদেরকে কিন্তু কোনো বই আমাদেরকে পথ বলে দেয়নি। সুতরাং সেখানে আমাদের ম্যানেজমেন্ট সাকসিডেড, কিছু ক্ষেত্রে ম্যানেজমেন্ট হ্যাজ ফেইলড, আমি সেটাই বললাম। জনতার জন্য দেখো আমি এখানে এটা বলবো না কখনো তোমাকে, স্বেচ্ছাসেবকমূলক কাজ এগুলো দারুণ ব্যাপার, কিন্তু এটার জন্য তো একটা শতরূপের একটা এনজিও থাকলেও করতে পারতো, এটার জন্য তো পলিটিক্যাল পার্টির দরকার নেই। তুমি যদি আমাকে বলো আমি এই একটা জায়গাতে তোমার ক্রিটিসিজমটাকে অ্যাকসেপ্ট করবো, সবচেয়ে বড় কথা ক্রিটিসিজমটা অ্যাকসেপ্ট করবো থেকেও বড় কথা হচ্ছে যে আই বিলিভ যে আমাদের এবার এখান থেকে এগোতে হবে, যে একটা মানুষ যিনি খেতে পাচ্ছেন না, একজন মানুষ, দেখো আমাদের কাছে তখন দুটো চয়েস ছিল, এক বাড়িতে বসে তামাশা দেখা যে আমাদেরকে ভোট দেননি এবার না খেয়ে মরুন, বেশ হয়েছে, মোদি মমতা পারবেন আপনাকে বাঁচাতে, ঠিকই শিখুন আমাদেরকে পরের বার জেতান, এই পথ ছিল। কিন্তু সেই পথকে আমরা ঘৃণা করে প্রত্যাখ্যান করেছি। আমরা এই পথটাকেই আপন করেছি যে আমরা কমিউনিস্ট, আমরা জিতলেও মানুষের পাশে থাকবো, আমরা হারলেও মানুষের পাশে থাকবো, হেরে গিয়ে আমরা মানুষের পাশে থেকেছি। কিন্তু ডেফিনেটলি কখনোই আমরা চাইনি যে শ্রমজীবী ক্যান্টিন মানে একটা মার্ক্সীয় ভাতের হোটেল হোক। একটা মানুষ, যে মানুষ খেতে পাচ্ছেন না, তার থালায় খাবারের যোগান দেওয়াটা যেমন জরুরি, সেই মুহূর্তে জরুরি, তেমন আবার তিনি যাতে আগামী দিনে নিজের ভাতের যোগানটা নিজেই করতে পারেন, তাকে সেই পথে সেই লড়াইতে নিয়ে যাওয়াটাও জরুরি ডেফিনেটলি। সো দ্যাট হ্যাজ টু, মানে আমরা যে কাজটা করেছি এটা ইতিহাস মনে রাখবে। এই কাজটা আজ থেকে 100 বছর পরেও যদি কেউ কোভিড লকডাউনের ইতিহাস লেখে পশ্চিমবাংলায়, তাহলে বামপন্থীরা যে সামাজিক দায়িত্ব পালন করেছে সেই সময়কালে বাদ দিয়ে লিখতে পারবে না। কিন্তু ডেফিনেটলি আমাদেরকে লড়াই এখান থেকে সামনের দিকে নিয়ে যেতে হবে। মানুষকে শুধুমাত্র বেনিফিশিয়ারি নয়, একটা রাজনৈতিক আন্দোলনে তাকে স্টেক হোল্ডার করতে হবে। সেই জায়গাতে যদি আমাদের এখনো অবধি সেই কাজটা চলছে, মানে এবং আমি তোমাকে বলছি না, আমি মার্ক্সবাদও বলবো না, কিন্তু মাছ ভাত বলতে মাছটা, ওই একটা কথা আছে না যে ইফ ইউ গিভ আ ম্যান আ ফিশ হি উইল বি হাংরি টুমরো, ইফ ইউ টিচ দ্য ম্যান হাউ টু ফিশ দেন হি উইল হ্যাভ ফুড থ্রুআউট হিজ লাইফ। তো মাছ ভাতটাকে তিনি মাছ ধরতে শেখেন আর কি। তো সেইটা এখনো পর্যন্ত গত 1-1.5 বছরে আমরা একটা, আমি আবার বলছি, মানে আমাদের কমরেডরা যে কাজটা করেছে তার
কোনো তুলনা হয় না ইতিহাসে, কিন্তু ডেফিনেটলি এখানেই থামলে চলবে না, সামনে এখনো একটা রাস্তা পার করা বাকি আছে এবং সেই রাস্তাটা আমরা এখন অব্দি পার করতে পারিনি। যদি পারতাম তাহলে তার রিফ্লেকশন ভোটের রেজাল্টে হতো, সেটা পারিনি বলেই সেই রিফ্লেকশনটা হয়নি। আচ্ছা, কোথাও মনে হয়েছে যারা প্রবীণ, যারা গার্জিয়ান, যারা অভিভাবক, তারা নতুন যে শক্তি উত্থিত হয়েছিল তাকে ঠিকমতো নিয়ন্ত্রণ করতে পারছে না? আমি একটু বিশদে বলি। রাজ্যসভাতে কোন তরুণ নেতা গিয়ে কি করে ফেললেন, রাজ্যসভায় তো যে কোনো পদ একটা পার্টির কাছে খুব বহুমূল্যের পদ, অনেক লড়াইয়ের পদ, সেখানে যেমন নিয়ন্ত্রণ নেই, তাকে যেমন বহিষ্কার করে দিতে হলো, ঠিক তেমনই এই যে নতুন ফোর্সটা এলো, এদের কিভাবে ব্যবহার করতে হবে সেখানে কি পার্টি বুঝতে পারছে না? আমি আরেকটু পরিষ্কার করে বলি, দারুণ একটা উদ্যম এসেছিল, একটা দারুণ কাজ চলছে, কিন্তু এটা তো ঠিক কথা, মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সিপিআইএম এর বিরুদ্ধে লড়েছিলেন, আমি তোমার কথা অনুযায়ী ধরে নিচ্ছি যে সেই সময় বাংলাতে জ্যোতি বসুর নেতৃত্বে, পরবর্তীকালে বুদ্ধ ভট্টাচার্যের নেতৃত্বে সিপিআইএম এবং বামেদের যে সরকার ছিল, সেই সরকার অনেক কাজ করেছে, ঐতিহাসিকভাবে ভূমি সংস্কার করেছে, অনেক কাজ করেছে। তা সত্ত্বেও যেখানে বিরোধিতা করার খুব কম জায়গায় আছে, সেই শক্ত মাঠে মমতা বন্দ্যোপাধ্যায় বাউন্ডারি হাঁকিয়েছেন। আর যেখানে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় মোদীর সরকার এত বড় জায়গা ছেড়েছে, সেখানে সেই রকম তীব্র আন্দোলন নেই। আমার প্রশ্ন সরাসরি শতরূপের মধ্যে সমস্ত কিছু ছিল। আমি গ্রাম গঞ্জ শহরে অনেকের সঙ্গে কথা বলেছি, এর মধ্যে কোনো ব্যক্তি পুজো নয়। অবশ্য কমিউনিস্ট পার্টিতে কাউকে বেশি প্রশংসা করলে সঙ্গে সঙ্গে তার অবস্থা মুন্ডহাত হয়, তা সত্ত্বেও আমি বলি এখন সেই অবস্থা নেই। কিন্তু না, অনেকে নিজের অনেকে খারাপ কাজ করে তারপর নিজের মুন্ডবাদকে ব্যাখ্যা করার জন্য এইসব থিওরি না হয়, কিন্তু এগুলো সত্যি নয়। কিন্তু কোথাও কি শতরূপের মনে হয় না যে রাজ্যে বিরোধী নেতা হিসেবে, ব্যক্তি হিসেবে না, প্রতীক হয়ে ওঠার জন্য যে পরিমাণ বিরোধিতা করার কথা ছিল, যে পরিমাণ মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু রাস্তায় নেবে, লাঠিটা কিরকম লেগেছিল, মাথায় কতটা লেগেছিল, কি ক্ষত হয়েছিল, আমি তার মধ্যে যাচ্ছি না, কিন্তু এটা ঠিক কথা, মানুষ আগুন দেখতে পেয়েছে। সেই আগুন কি শতরূপের মধ্যে দেখা গিয়েছে? আমাকে একটা ছোট্ট বিরতি দিতে হবে, বিরতির পর ফিরে আসবো। ফিরে এসে দুটো প্রশ্ন করতেই হবে। এক, কত মহিলা আজ অব্দি শতরূপকে বিভিন্নভাবে প্রস্তাব দিয়েছেন এবং প্রত্যাখ্যাত হয়েছে? ভারতীয় জনতা পার্টি বা অন্য পার্টি শতরূপকে কি একবারও প্রস্তাব দেয়নি, যে কথা আমরা জানি না? আর শতরূপ কি আগুন হয়ে উঠতে চান? একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি টাফ টক উইথ ঋতব্রতদের। বিরতির পর ফিরে এলাম জেএন রায় হসপিটাল নিবেদিত টাফ টক উইথ ঋতব্রততে। আজকে আমাদের সঙ্গে রয়েছে শতরূপ ঘোষ। শতরূপ, বিরতিতে যাওয়ার আগে যে প্রশ্নটা ছিল, শতরূপ কি আগুন হয়ে উঠতে পারে? হ্যাঁ, কিন্তু চেষ্টা করতেই পারি, তবে মানে সেই আগুন যেন পাপের লঙ্কা পোড়ায়, সেই লঙ্কা পোড়ানোর নাম করে যেন অযোধ্যা না পুড়িয়ে দেয়, যেরকম ভাবে সিঙ্গুর পোড়ানো হলো। কোথাও কোথাও কি মনে হচ্ছে যে বিরোধিতার প্রশ্নে যে কথাটা বললে, ঠিকই ঋতুদা, আমি দেখো এটা ঘটনা যে এটা এখন অনেকেই বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়, মানে এটা মানে বহু মানুষকে এটা বলতে শুনি, আমি সেটার সাথে একমত কি একমত নয় আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না, কিন্তু অনেকে বলেন যে বামফ্রন্ট তুলনামূলকভাবে বেটার গভর্নমেন্ট ছিল, মমতা ব্যানার্জি তুলনামূলকভাবে বামফ্রন্টের থেকে বেশি ভালো অপোজিশন ছিলেন, এটা এখন অনেকেই বলেন। তবে দেখো, এটাও ঘটনা, এখন এটাও একটা প্রশ্ন আমাদের সামনে। আমি তোমাকে যে লকডাউনের উদাহরণটা দিলাম, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একেবারে ফায়ার ব্র্যান্ড বিরোধী নেত্রী বা নেতা হওয়ার জন্য কি করা উচিত ছিল? তাহলে আমাদের করোনা সময় যদি বামফ্রন্ট বলে লকডাউন হবে, তো লকডাউনের প্রতিবাদে ব্রিগেড সমাবেশ ডাকা উচিত ছিল, কিন্তু আমরা সেটা যদি করিনি এখনো, না করে ঠিক করেছি কি ভুল করেছি? হ্যাঁ, মানে আমরা এই যে আজকে ধরো মনে করো আমাদের সরকারের সময় যখন বিমল গুরুং পাহাড়কে আলাদা করার চেষ্টা করছেন, তখন মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে যাচ্ছেন, বিমল গুরুংয়ের সঙ্গে মিটিং করছেন, ওখানে খাদা পরিয়ে ওনাকে সম্বর্ধনা জানাচ্ছে বিমল গুরুং। আজকে কি সূর্য মিশ্র, মোহাম্মদ সেলিম, সুজন চক্রবর্তী চাইলে পারতেন না পাহাড়ে গিয়ে? এই পাহাড়ে তো মাঝখানে গত 10 বছরে এতবার ভোলাটাইল হলো পাহাড়ের অবস্থা, কখনো বিমল গুরুংয়ের সাথে ওনার ঝামেলা লাগলো, কখনো এখন আবার বিনয় তামাংয়ের সাথে শুরু হচ্ছে। আজকে যদি তুমি ভাবো তো, কালকে যদি সূর্য মিশ্র, বিমান বসু গিয়ে বিনয় তামাংয়ের পাশে দাঁড়ায়, কি সুজন দা সেলিমদা গেল বিনয় তামাংয়ের পাশে দাঁড়িয়ে যে আপনি আপনার মতো করে লড়ুন, আমরা আছি, পাহাড়ের কি চেহারা হবে? কিন্তু আমাদের সবসময় মনে রাখি যে আমাদের লড়াইটা মমতা ব্যানার্জির সঙ্গে বা তৃণমূলের বিরুদ্ধে হতে পারে, আমাদের লড়াই বাংলার বিরুদ্ধে নয়। তাই আমরা আমাদের শত্রুতাকে কখনো এমন পর্যায়ে নিয়ে যাব না যে তার মূল্য বাংলার সাধারণ মানুষ তাদের স্বার্থ দিয়ে চোকাতে হয়। এখন সেইটা মনে রাখাটা কি আমাদের অপরাধ হয়েছে, সেটা এখন ইতিহাস বলবে। এখন এখানে একটা প্রশ্ন আছে, এটা আমার প্রশ্ন নয়, বাংলার প্রচুর মানুষ, অনেক মানুষ আছেন যারা বামেদের ভালোবাসেন, পছন্দ করেন, বামেদের জন্য যাদের একটা সহানুভূতি আছে, হয়তো তারা এবার জানতেন যে ভারতীয় জনতা পার্টিকে আটকাতে পারবেন না, সেই জন্য ভোট দিয়েছেন। বামেদের অনেকেই নিশ্চয়ই এইরকম পথ বেছে নিয়েছে। কিন্তু এবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, তৃণমূল সরকার, আপনাদের একটা জমি, যে জমি আপনাদের অনেক আগে পাওয়ার কথা ছিল, জ্যোতি বসু নামাঙ্কিত একটি রিসার্চ সেন্টার আপনাদের জমিটা দিয়েছে।
আপনাদের কি মনে হয় না তরুণ ছেলেরা এবার জেলায় জেলায় পার্টি অফিসে বসুক, আলিমুদ্দিনে আপনারা বসুন, আর পুরনো যারা আছেন তাদের খুব সম্মান জানিয়ে তাদের ইতিহাসের দলিল দস্তাবেজ নিয়ে তাদের নিউ টাউনে পাঠিয়ে দেওয়া উচিত? না না, আলিমুদ্দিনে তো আমরা আছি, তো আমরা বসছি, তো আমরা তো আর মানে আলিমুদ্দিনে বলুন কি এলাকার কিন্তু পার্টি পুরনো অফিস, মুখগুলো পছন্দ করছে সবচেয়ে বড় কথা কি জানেন তো ঋতুদা, মানে বড় কথা হচ্ছে ধরুন আমাদের যারাই, ধরুন সে মীনাক্ষী হতে পারে, সেটা আমি আবার বলছি, দীপশিতা ঐশী হোক, আমি হই, সেটা যারাই আমাদের, যা সায়নদীপ দা আছে, আমাদের যত তরুণ, আমাদের চণ্ডী, আমাদের বর্ধমানের পৃথা, মানে কেউ কিন্তু মানে অমুকের ভাইপো তমুকের ভাইজি হওয়ার যোগ্যতায় কি তমুকের ছেলে মেয়ে হওয়ার যোগ্যতায় আজকে এই জায়গাতে আসেনি বা পার্টি তাদেরকে এই দায়িত্ব দেয়নি। এটা কিন্তু আমরা প্রত্যেকেই লড়াই করেছি, এবং খালি আমরা কয়েকজন ভোটে প্রার্থী হয়েছি বলে তো খালি আমরাই যে আছি তা নয়, আরো এরকম আমাদের এটাই তো বোধহয় মুশকিল হয়েছে, তার কারণ পার্টির যারা নেতা ছিলেন তাদের ছেলে মেয়েদের, সাধারণ ছেলেমেয়েরা বাংলা স্কুলে পড়েছে, তারা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে পার্টিতে আসেননি, এবং পার্টিতে তো এই বুর্জোয়া মনোবৃত্তি তো কমিউনিস্ট পার্টির চরিত্রটাই পার্টির তো বাংলা মিডিয়াম স্কুলে পড়েছে। পৃথার বাবা আমাদের পার্টির নেতা ছিলেন, শহীদ হয় না, খুন করা হয়েছিল। আমি বললাম যে পৃথা বাবার মেয়ে হয়েছে বলে, মানে প্রদীপ্তা মারা গেল বলে ওই সিটে প্রদীপ্তার মেয়ে ক্যান্ডিডেট হয়ে গেল, ওইভাবে ক্যান্ডিডেট হয়নি। কিন্তু আমি বলছি যে পৃথা বাংলা মিডিয়াম স্কুলে পড়েছে। মীনাক্ষী কোন স্কুলে পড়েছে? মীনাক্ষী কি শহরের একটা কনভেন্ট স্কুলে পড়েছে? আমি বলছি নেতাদের, আমি সেই নামগুলো না, এবার নেতাদের ক্ষেত্রে শ্যামল চক্রবর্তীর মেয়ে কোন স্কুলে পড়েছে? শ্যামল চক্রবর্তীর মেয়ে কি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ছে? এটা ঠিক না, মানে এইটা ওইভাবে মানে এইটা ঠিক না। এক, দ্বিতীয় কথা হচ্ছে দেখুন, আমাদের পার্টিতে তো কখনো মানে তুমি অমুক নেতার ছেলে মেয়ে বলে তুমি উত্তরাধিকার সূত্রে পার্টির নেতা হবে, এটা কোনো এস্টাবলিশ নিয়ম নয়। সুতরাং হঠাৎ করে সেই নেতার ছেলে মেয়েদেরকে সেইভাবে জাজ করা হবে কেন? এখানে একজনের বাবা পার্টির সাথে যুক্ত হয়ে থাকতে পারেন, আমার মতো কমরেডরাও রয়েছে পার্টিতে, আমার মতো কর্মীরাও রয়েছে যাদের 14 পুরুষে কেউ রাজনীতি করেনি কোনোদিন। সুতরাং এবং আমাদের পার্টিতে সবার জন্য সমান মর্যাদা এবং সমান জায়গা। সেখানে তরুণ বয়সে 40-এর সময় জেনারেল সেক্রেটারি, সাধারণ সম্পাদক হতে পারে, বঙ্গ কমিউনিস্ট পার্টিতে শতরূপ কেন হতে পারে না? ওইটা মেকানিক্যালি তো এইভাবে হয় না। সীতারাম সাধারণ সম্পাদক হয়নি, 40-এ পলিট ব্যুরোতে এসেছিল সীতারাম। পলিট ব্যুরো মানে সম্পাদক একটা কমিউনিস্ট পার্টির পলিট ব্যুরো মানে 40 সাংঘাতিক ব্যাপার। হ্যাঁ, সাংঘাতিক ব্যাপার না। সেই সময় তো প্রকাশ কারা তো তার আগে হয়েছিলেন, ওনারা তখন মোটামুটি ওরকমই বয়স ছিল। তো সেই সময় দেখো এটা কতগুলো কি হয়, কিছু সীতারামের কাজের যেটা ক্ষেত্র, সরাসরি উনি সেন্টারেই কাজ করতেন, অল ইন্ডিয়া সেন্টারে, বা যখন পলিট ব্যুরো গঠিত হচ্ছে, সেন্ট্রাল কমিটি গঠিত হচ্ছে, বাংলার নেতৃত্ব সেখানে থাকবেন, কেরালা থেকে কিছু নেতৃত্ব, তামিলনাড়ু থেকে থাকবেন, মহারাষ্ট্র থেকে, সেরকম সেন্ট্রালি যারা কাজ করেন, যারা কিনা মানে দিল্লি থেকে মানে কেন্দ্রীয়ভাবে ইয়ে করছে, সব মিলিয়ে একটা কালেক্টিভ। এই প্রশ্নটা টাফ টক বলেই করা যায়, মেকানিক্যালি ওইভাবে ওটা হয় না, মানে একেবারেই হয় না, তার একটা পদ্ধতি থাকে। কিন্তু 70, 60, 70, 80 বছর বয়সে সবাই যদি পদ দখল করে থাকে, তাহলে আপনাকে বলি একটা কথা, প্রকাশ কারাত রাজ্যে মুখ হয়ে উঠবে। ধরুন প্রকাশ কারাত একটা কথা বলি, দেখুন আমরা কি কোনো জায়গাতেই পার্টির মুখ নই? তাহলে হোয়াট এম আই ডুইং হিয়ার? এই যে মানে এই ধরো মানে তুমি এবং আমি এই যে কনভারসেশনটা আমাদের যে হচ্ছে, ধরো এটা তো কোনো একটা জায়গাতে, বা তুমি এর আগে যখন মীনাক্ষী ইন্টারভিউ করেছো, কোনো একটা জায়গাতে তুমি বা তোমরা বা অনেক মানুষ আমাদেরকেও পার্টির একটা মুখ বা অবশ্যই মনে করেন বলেই এই সুযোগটা আমাদেরকে পার্টি দিয়েছে, অন্য কেউ তো দেয়নি এই সুযোগ আমাদেরকে, এই দায়িত্ব আমাদেরকে পার্টি দিয়েছে। আর তুমি যদি জায়গা ধরে রাখার কথা বলো, দেখো তোমাকে একটা উদাহরণ দিই, তোমাকে এই মানে মিডিয়াতেই এটা বলা হতো বা বলা হয় যে প্রকাশ কারাতের পার্টিতে মেজরিটি আছে, উনি সীতারাম মাইনরিটি ইত্যাদি। তো প্রকাশ কারাত যখন পার্টির জেনারেল সেক্রেটারি, এবং মানে হি ওয়াজ সার্ভিং ফর হিজ থার্ড টার্ম অ্যাজ জেনারেল সেক্রেটারি, সেই সময় প্রকাশ কারাতের নেতৃত্বে পার্টিতে এই রেজলিউশন পাস হয় যে কোনো স্তরে কেউ 3 বারের বেশি জেনারেল সেক্রেটারি থাকবে না বা সেক্রেটারি থাকবে না। তার মানেটা কি? তোমরাই তো বলো যে প্রকাশ কারাতের পার্টিতে মেজরিটি, উনি যা চাইবেন তাই হবেন। তো তার মানে কি? প্রকাশ কারাতের নেতৃত্বে পার্টিতে এই রেজলিউশন পাস হয়েছে, পার্টি রেজলিউশন পাস করেছে যে এবার আমি যাব। তারপরে বিমানদা, তারপরে এবার উনি রিলিজ হলেন, উনি আর কন্টিনিউ করলেন না অ্যাজ পার্টি সেক্রেটারি এখানে। প্রকাশ কারাত তারপর আবার জেনারেল সেক্রেটারি থাকলেন না, সীতারাম জেনারেল সেক্রেটারি হলেন। অর্থাৎ মানে পার্টিতে একটা সিদ্ধান্ত নিয়ে জায়গা আছে। জ্যোতিবাবু একটা সময় রিটায়ার করলেন, কিন্তু তুমি আমার থেকে ভালো এটা জানো, ওই সময়টা তুমি আমার চেয়ে বেশি দেখেছো, আমরা তো তখন একেবারে বাচ্চা। জ্যোতিবাবু সে কবে থেকে বলছিলেন যে এবার আমি ছেড়ে দিতে চাই সেই কারণে ইত্যাদি। সুতরাং এই ছেড়ে দেওয়ার প্র্যাকটিস তুমি গোটা ভারতবর্ষের কোন পার্টিতে দেখো বলো না? আমি আর একটা কথা বলি, দেখো ঋতুদা, আমি কাউকে বডি শেমিং করছি না, কিন্তু এটাও ঘটনা যে আমাদের পার্টির নেতাদেরকে না, তুমি বলতে পারো এক কথা এরা বয়স্ক, কারণ আমাদের পার্টির নেতারা চুলে রং করে তরুণীকে বেড়ায় না বলে। আজকে আমি তোমায় বলছি, ধরো তৃণমূলের নেতাদের বয়স কি আমাদের পার্টির নেতাদের চেয়ে কম? ওদের যারা সর্বোচ্চ নেতা, ধরো সুদীপ বন্দ্যোপাধ্যায় জেলে গেলেন যখন, মাথার একটা চুল সাদা ছিল না, যে ভেতর চুলে রং করার ব্যবস্থা নেই, জেল থেকে বেরোলেন যখন মাথার একটা চুল কালো ছিল না, তাহলে চুলে রং করার ব্যবস্থা নেই যেহেতু জেলের ভেতর। তা বিমান বসু যদি চুলে রং করে ঘুরে বেড়াতেন, তাহলে ওনাকেও সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বয়সী মনে হতো, কিন্তু ওই রাজনীতি তো আমাদের পার্টির নেতারা করেন না। এবং আমাদের পার্টিতে মদন মিত্রের মতো রঙিন জীবন নয়। না, আমি মদন মিত্রর
জীবনের রং দীর্ঘজীবী হোক, আমি ওনার রংকে আর কি ইয়ে করি, উনি দীর্ঘদিন সুস্থভাবে বাঁচুন, ভালো এভাবেই কালারফুল ভাবে বাঁচুন। কিন্তু আমি তোমাকে এইটা বলছি যে আমাদের পার্টিতে জায়গা ধরে রাখার যে কথাটা বলা হচ্ছে, এইটা বোধহয় এটা তো ঠিক নয়। কথা শতরূপ, এটা তুমিও আমার থেকে ভালো জানো। অশোক মিত্র একটা লেখাতে খুব সুন্দরভাবে বলেছিলেন, আমরা কমিউনিস্ট, আমরা ভদ্রলোক নই। মুশকিলটা হয়ে গেল কমিউনিস্ট পার্টি সিপিআইএম বিরোধী অবস্থায় এত বেশি ভদ্রলোক, এই যে আলিমুদ্দিনে গেলে দেখি সবাই খুব ভদ্র বিনয়ী, অসম্ভব পড়াশোনার মধ্যে আছেন, খুব নিপাট সাধারণ জীবনযাত্রা তাদের, কিন্তু মানুষ তো ভরসা পেল না। এটা হচ্ছে একটা ক্রাইসিস, আমি তোমার সাথে একমত, এবং এটা একটা ক্রাইসিস। এখন মুশকিলটা হচ্ছে সব দিক দিয়ে, মানে সেটা আমি জানি না এটা সময়ের জন্য বলবো কিনা, প্রচার, যে ধরনের সিনেমা, যে ধরনের সিরিয়াল, যে ধরনের গান তৈরি, সবের একটা কালেকটিভ কিউমুলেটিভ এফোর্ট কিনা। তুমি দেখো, তুমি তোমার যে প্রশ্নটা করলে, প্রশ্নের মধ্যে কতগুলো শব্দ যেগুলো তুমি ব্যবহার করলে বেছে নাও, ভদ্র এক, বিনয়ী দুই, পড়াশোনা করেন তিন, মানে এই তিনটা অত বই কোনো পার্টি অফিসে থাকে না। এবার এই তিনটা হচ্ছে লায়াবিলিটি তার মানে একটা মানুষের। মানে আমরা যখন ছোট থেকে বড় হচ্ছি তো বাবা মা শিখিয়েছিলেন যে ভদ্র হও, বিনয়ী হও, পড়াশোনা করো। এখন যদি এটাই এস্টাবলিশ হয়ে সমাজে যে এগুলো লায়াবিলিটি, তুমি ভদ্র হলে রিজেক্টেড হবে, অভদ্র হলে অ্যাকসেপ্টেড হবে। তুমি পড়াশুনো, তুমি যদি বই পড়ো এটা তোমার দোষ, বই না পড়ে অবান্তর কথা বলে গেলে সেটা তোমার কৃতিত্ব। এখন এটা যদি সমাজে এস্টাবলিশড হয়ে যায় তাহলে তো দেখা সিপিএম এর সময়, সিপিএম যেটা সিপিএম আজ আছে কাল থাকবে না, অন্য কেউ থাকবে। কোথাও মনে হচ্ছে কিন্তু যে মতাদর্শ, যে মতাদর্শ, আমরা চেষ্টা করছি যে সামাজিক অবক্ষয়টার বিরুদ্ধে লড়াই করার, আমরা চেষ্টা করছি। এবং ডেফিনেটলি উল্টোটাও তো হতে পারে, যেটাকে অবক্ষয় ভাবছি এটাই সমাজ, আর যে মতাদর্শ আমি ওই কারণে তোমরা চিন্তা ভাবনা করছো সেটাই হয়তো। আমি তোমাকে, তুমি সিপিএম বা রাজনীতি ছেড়ে দাও, আমি তোমাকে বলছি ধরো তোমার বাড়িতে যে ছেলেটি বা মেয়েটি বড় হচ্ছে, কি তোমার, তুমি যাকে স্নেহ করো, তুমি তাকে কি বলবে সেক্ষেত্রে? মানে মানে কি ধরনের মানুষ হিসেবে সে বড় হয়ে উঠুক, যে বই পড়ে নাকি যে বই পড়ে না? ক্ষমতাশালী হলে বলবো এখন থেকে কাজ মানে কি করে তৈরি করতে হয়, সেইটাই আমি বলছি। সুতরাং তুমি দেখো ক্রাইসিসটা কোন জায়গাতে। এটা কিন্তু আমি তোমায় বলছি এটা সিপিএম এর বা তৃণমূলের বা ইয়ে সমস্যা নয়। তুমি তৃণমূলেও দেখবে, আমি তোমায় বলছি, আমি নাম করে কাউকে বলছি না, তৃণমূলে তুমি দেখবে তৃণমূলের পক্ষ থেকে যারা এর আগে টিভিতে ডিবেট হতো, অনেক মানুষজন যারা একটু ভদ্রভাবে কথা বলেন, কি এখনো যারা আছেন, তৃণমূলের অনেক এমএলএ আছেন ভদ্র, যুক্তি দিয়ে নিজের কথাটাকে বলার চেষ্টা করেন, তাদের অতটা টিআরপি নেই, এসে হাউলিং করবে যে তার যতটা টিআরপি আছে, এরকম কয়েকজনের। আমি বলছি যে এটা কিন্তু, এটার ভিকটিম খালি সিপিআইএম একা নয়, এটা কিন্তু একটা সোশ্যাল ক্রাইসিস। এবং মানে সোসাইটি হ্যাজ টু ফাইট দিস ক্রাইসিস এন্ড ইমার্জ ফ্রম দিস ক্রাইসিস। তুমি এত সুন্দর দেখতে, এত ভালো যুক্তি দিয়ে কথা বলো, তোমাকে ভারতীয় জনতা পার্টি বা অন্য পার্টি থেকে কতবার প্রস্তাব দেওয়া হয়েছিল? না, মানে অসংখ্যবার দেওয়া হয়েছিল বলবো না, তখন একেবারে দেওয়া হয়নি তাও না, অনেস্টলি। এবং খালি সেটা ভারতীয় জনতা পার্টি নয়, না আমি সেটা বুঝতেই পারছি, কিন্তু ভালো হতো তো এই সময় সেখানে গেলে কাজকর্ম, মানুষের জন্য কাজও বেড়ে যেত। দেখো দাদা, মানুষের জন্য কাজ তো করছি, মানুষের জন্য কি কাজ করছি না? অনেকটা মনে হয় না যে পার্টিতে আছে সেটা ল্যান্ড ফোন, এখন মোবাইল ফোন দরকার, স্মার্টফোন। দেখো, আমি সিপিএম এর খারাপ দিনে যদি সিপিএম ছেড়ে দিই, তাহলে কালকে তৃণমূলের খারাপ দিনে তৃণমূলে থাকবো, তারপরের দিন বিজেপির খারাপ দিনে বিজেপিতে থাকবো। যে লয়াল হয় সে লয়াল হয়, যে ডিসলয়াল হয় সে ডিসলয়াল হয়। এবং এটা খালি আমার ক্ষেত্রে বলেন, এটা সব ক্ষেত্রেই সত্যি। তৃণমূলের এখন মনে নেই, যদি মদন মিত্রের কথা বলে, মদন মিত্রের সাথে আমার বহু বিরোধ আছে। মানে মদন মিত্রের সে সারদায় ওনার সম্পর্কে যে অভিযোগ থেকে শুরু করে বিভিন্ন প্রশ্ন, কিন্তু এটা তো ঘটনা। আমরা মদন মিত্রকে দেখেছি, আমি আশুতোষ কলেজে পড়তাম, উনি ভবানীপুর হাজরা ওই এলাকায় পার্টি করতেন। মমতা ব্যানার্জির সঙ্গে কেউ ছিল না তখন উনি ছিলেন। আজকে যখন মমতা ব্যানার্জির সঙ্গে সবাই আছে, উনি বরং ওনার রাজনৈতিক গুরুত্ব কমে গেছে, কিন্তু মানে উনি এবার ওনাকে মন্ত্রী করা হলো না। আমি আমার ওনার প্রতি কোনো সেরকম কোনো সিম্প্যাথি নেই, কিন্তু আমি এইটা বলার চেষ্টা করছি যে আমি মদন মিত্রকে যে চোখে দেখবো, যে খারাপ সময় একটা লোক একটা দলে ছিল, আজকে সেই দলের ভালো সময় এসছে, তো আজকে একজন রাজনৈতিক কর্মী হিসেবে মদন মিত্রকে আমি যে চোখে দেখবো, আমি কি কখনো সুজিত বসুকে সেই চোখে দেখতে পারি? কি আমি কি কখনো মনে করো এই যারা বিধানসভা ভোটের আগের দিন মানুষের জন্য কাজ করার ইচ্ছা হয়েছে বলে তৃণমূলে গেছে যারা, তাদেরকে কখনো আমি সেই চোখে আজকে দেখতে পারি? কি আজকে মুকুল রায়কে সেই চোখে দেখতে পারি আমি কখনো? মানে কোথাও মনে হচ্ছে এই বিজেমূল থেকে সরে আসাটা বিরাট ভুল হচ্ছে বঙ্গ কমিউনিস্ট পার্টি। দেখো, সরে আসার প্রশ্ন, মানে আই এম হ্যাপি ইউ আস্ক দিস কোয়েশ্চেন। ব্যাপারটা কি জানো তো, কোনো একটা জায়গাতে দেখো বিজেপি আর তৃণমূলকে আমরা এক আসনে বসিয়ে দেখি কোথায়। আমাদের কখনো কথার মানে এইটা নয়, বা আমরা কখনো এটা বলতে চাইনি, যেটা কিনা হয়তো কিছু ক্ষেত্রে পার্কুলেটেড হচ্ছে, যে অ্যাজ ইফ মমতা ব্যানার্জি আর দিলীপ ঘোষ রোজ রাত্রিবেলা একসাথে মিটিং করে ঠিক করেন যে কালকে সারাদিন আমরা কিভাবে নিজের দল চালাবো। বিজেপি বলতে আমরা কখনো এইটা বোঝাইনি। ডেফিনেটলি মমতা ব্যানার্জির সাথে বিজেপির এখানে একটা দড়ি টানাটা নিয়ে আছে, সেটা কোনো আইডিওলজিক্যাল স্ট্রাগল নয়, সেটা একটা পলিটিক্যাল স্ট্রাগল। কেন মুখ্যমন্ত্রী চেয়ার একটা হয় মমতা ব্যানার্জি বসবেন, অথবা দিলীপ ঘোষ কি মুকুল রায় কি রাহুল সিনহা কেউ বসবেন, একটা ক্ষমতার টানাটানি রয়েছে। যাই হোক, আমি তোমার মানে একটা প্রি ইলেকশন সিনারিও বললাম, তো হয় মমতা ব্যানার্জি বসবেন অথবা বিজেপির কোনো নেতা বসবেন। সুতরাং ডেফিনেটলি ওনাদের মধ্যে একটা পলিটিক্যাল স্ট্রাগল, একটা ক্ষমতার লড়াই আছে, কিন্তু ওনাদের
মিলের জায়গাটা হচ্ছে, যেটা আমরা বারবার মানুষকে বলার চেষ্টা করেছি এবং আজও চেষ্টা করছি, বোঝানোর চেষ্টা করছি। ধরুন গুজরাটে ট্রেড ইউনিয়ন ধর্মঘট করার অধিকার নেই, বাংলাতেও শ্রমিকের ট্রেড ইউনিয়ন ধর্মঘট করার অধিকার নেই। গুজরাটে ছাত্র ভোট হয় না, বাংলারও কলেজগুলোতে ছাত্র ভোট হয় না মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হওয়ার পরে। আজকে যদি সায়নীর একটা কার্টুন বিজেপির পছন্দ না হয়, তাহলে সায়নীকে জেলে যেতে হবে, ওর নামে এফআইআর হবে, ওকে জেলে ঢোকানোর চেষ্টা হবে। যদি অম্বিকেশ মহাপাত্র কার্টুন মমতা বন্দ্যোপাধ্যায় পছন্দ না হয়, অম্বিকেশ মহাপাত্রকেও জেলে ঢোকানো হবে। বিজেপি যেভাবে কর্ণাটক হতে পারে, গোয়া হতে পারে, কি মণিপুর হতে পারে সরকার দখল করেছে, তৃণমূল সেরকমভাবেই উত্তর দিনাজপুর জেলা পরিষদ, নদিয়ার জেলা পরিষদ থেকে শুরু করে একটার পর একটা পুরসভা, একটার পর একটা পঞ্চায়েত দখল করেছে অন্য দল থেকে লোক ভাঙিয়ে এনে। সুতরাং আমরা আমাদের মানে দেখো, প্রথম কথা সিপিএম এর কোনো কমিটি মিটিং থেকে বিজেমূল টার্মটা আসেনি, যে আমাদের একটা রাজ্য কমিটি সভা হয়ে ঠিক হলো যে এবার থেকে আমরা বিজেমূল বলবো ওদেরকে, তা তো নয়। এটা একটা সোশ্যাল মিডিয়ার যুগে কেউ হয়তো ফেসবুকে একটা লিখেছিল, সেটা জনপ্রিয় হয়ে গেছে, সেখান থেকে ওটা লোকের মুখে মুখে ঘুরে। কিন্তু গত 12 দিনে মুশকিলটা হচ্ছে বিধানসভা ভোটের আগে এটা এতটা প্রিডমিনেন্ট হয়ে গেছিল কথাটা, ব্যবহারটা, যে একটা বড় অংশের মানুষ যারা কিনা হয়তো তৃণমূল নন, বিজেপিও নন, সিপিএমও নন, বাংলার সাধারণ মানুষ, তারা চোখের সামনে দেখছেন যে বিজেপি এবং তৃণমূলের লড়াই হচ্ছে, আর তারা শুনছেন সিপিএম বিজেমূল 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 বলছে, অ্যাজ ইফ এই লড়াইটা হচ্ছে খালি পর্দার সামনের লড়াই, পর্দার পেছনে বিজেপি এবং তৃণমূলের একটা কমন সেন্ট্রাল কমিটি আছে। মানে এই ভুল বার্তাটা যাতে না যায়, আমাদের বক্তব্য সম্পর্কে সূর্যকান্ত মিশ্র সেটা বলার চেষ্টা করেছে। কিন্তু আবার অন্যদিকে বলা হচ্ছে যে যেহেতু এই বার্তাটা মানুষের দরবার থেকে উঠে এসেছিল, আম জনতা বলেছিল, সিপিআইএম বা বামপন্থীদের সমর্থকরা বলেছিল, সেটাকে এন্ডোর্স না করে কোথাও যেন অচল আলিমুদ্দিন সিটে বসে সম্পাদক মশাই বলার চেষ্টা করছেন, এটা আমাদের স্লোগান নয়। এটা কিন্তু দেখো, যদি সূর্যতা যে কথাটা বলেছিলেন গত 12 দিনে উনি যে পর্যালোচনা যেটাতে তুমি যদি পুরো কথাটা ওনার শোনো, বা ধরো এই বিষয়টাকে নিয়ে যখন আলোচনা করছেন, পুরো আলোচনাটা থেকে যদি একটা লাইন তুলে এনে বলা হয় যে বিজেপি বলা আমাদের ভুল হয়েছে, তখন তার একটা মানে দাঁড়ায়। কিন্তু যদি ওনার গোটা বক্তব্যটাকে শোনা হয়, সেক্ষেত্রে যেটা আমাদের পার্টির বক্তব্য, বা যেটা আমরা ভোটের সময় এবং ভোটের পরে আমরা মনে করেছি, যে লোকে দেখছে বাড়ির সামনে তৃণমূল বিজেপির, মনে করো মানে এর দলের কিছু কর্মীর ওর দলের কিছু কর্মীর মধ্যে বোমাবাজি হচ্ছে, আর সে ফেসবুকে দেখছে যে সিপিএম বলছে বিজেমূল, তো সে চোখে যেটা দেখছে তার সাথে সে ফেসবুকে যেটা দেখছে, কি বক্তৃতায় যেটা শুনছে, দুটো ম্যাচ করছে না। সেইটা তাই আমাদেরকে মানুষের কাছে কোন জায়গাতে আমরা মনে করি, খালি একটা শব্দ বিজেমূল, একটা শব্দের মধ্যে অনেক অ্যাম্বিগুইটি আছে, যে যার মতো ইন্টারপ্রেট করতে পারে, কিন্তু এক্স্যাক্টলি বিজেপি এবং তৃণমূল কোন জায়গায় এক, এটাকে আরো ক্যাটাগরিক্যালি মানুষের কাছে বলতে হবে। কোনো একটা চটকদারি, একটা চটুল কথার মধ্যে দিয়ে বলার চেষ্টা করলে বিপদের জায়গাটা হচ্ছে যে আমাদের আসল যে বক্তব্য, মানে বিজেপি এবং তৃণমূলের সিমিলারিটি নিয়েই যে আমাদের যে আসল বক্তব্য, যেগুলো ঠিক করে বলতে পারলে মানুষের কাছে অনেক বেশি গ্রহণযোগ্য হতো, এটা একটা শব্দের আড়ালে সেই আসল কথাগুলো একটু হারিয়ে যাচ্ছে, যার ফলে যেটা মানুষের কাছে অ্যাকসেপ্টেড হতে পারতো সেটা। কিন্তু গত 12 দিন আমরা যদি একটু পর্যালোচনা করি, গত 12 দিনে সিপিএম তো পুরোপুরি বিরোধিতা করতে ভুলে গেছে। যেমন রাজ্যপাল মমতা বন্দ্যোপাধ্যায়ের 1.5 ঘন্টা বা কত যে সময়, দীর্ঘ সময় ধরে কি বৈঠক হলো, অথবা নরেন্দ্র মোদীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সৌজন্য, তথাকথিত সৌজন্য সাক্ষাৎ এবং রাজ্যের দাবি দাওয়া নিয়ে গিয়েছেন, এইসব নিয়ে তো সিপিএম আর প্রশ্ন তুলছে না। মুশকিলটা হচ্ছে আমাদের জায়গাতে। দেখো, মমতা বন্দ্যোপাধ্যায়, যেটা আমরা জানি না, আমরা তো মোদী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মিটিংয়ে উপস্থিত ছিলাম না, কিন্তু উনি যেটা বাইরে বেরিয়ে এসে মিডিয়াকে বলেছেন, যে আমি ওনাকে বলেছি যে ভ্যাকসিন আরো বেশি করে আমাদের রাজ্যে পাঠান। কেন আমরা বলতে যাবো বলতে, যে ভুল কথা বলেছেন? কারণ আমরা তো মনে করি যে ভ্যাকসিন কেন্দ্রের সরকার আরো বেশি করে রাজ্যে পাঠানোর কথা, কিন্তু তোমরা এটাই মনে করো এই জন্যই গিয়েছিল। না, সেটা নাও হতে পারে, কিন্তু বলছি তোমাকে যেটা যে দেখো, এই যেটা নিয়ে আমরা এর আগেও আলোচনা করছিলাম, যে এখনো তুমি যদি বলো যে আমরা এই ডায়লেমা থেকে ইমার্জ করতে পারিনি, হয়তো আমি তোমার সাথে কিছুটা একমত। মুশকিলটা হচ্ছে আমরা এখনো করতে গিয়ে পশ্চিমবাংলার বামপন্থী মানুষ আগামী দিনে তো সিপিআইএমএল কে নিয়ে আসবে। না, এবার বাধ্যতামূলক খারাপ মানুষ আমাদের। সিপিআইএম এর সবচেয়ে বড় থ্রেট কিন্তু বিজেপি বা তৃণমূল নয়, বা এসইউসিআই নয়, সবচেয়ে বড় থ্রেট কিন্তু সিপিআইএমএল, দীপঙ্কর ভট্টাচার্য। না, উনি কেন থ্রেট হতে যাবেন বলো? আমার তো মনে হয় পশ্চিমবাংলা ওনার থেকে বড় ওয়েলউইশার আমাদের কম আছে। তার কারণটা হচ্ছে, তুমি দেখো, উনিও তো একটা পার্টির জেনারেল সেক্রেটারি, সেই পার্টিও পশ্চিমবাংলায় ভোটে লড়েছিল, হয়তো কম আছে। এটা বোঝা যাচ্ছে যে সিপিআইএম ক্রমশ আমি তোমায় বলছি, ধরো না, আমি তোমায় বলছি যে দেখো, মানে ওনার দল কমরেড দীপঙ্কর ভট্টাচার্যের দলও ভোটে লড়েছিল। ভোট হয়ে যাওয়ার পর উনি যতগুলো পর্যালোচনা করছেন, সব সিপিএম কে নিয়েই করছেন, সিপিআইএমএল কে নিয়ে, মানে সিপিআইএমএল বলেও যে একটা দল আছে, যে দলের উনি জেনারেল সেক্রেটারি ঘটনাক্রমে, মানে সেটাই বোধহয় কোনো কারণে জানি না ভুলে গেছেন আপাতত বা স্থায়ীভাবে। কিন্তু আমি সেই কারণে একজন মানুষ যিনি নিজের দলকে পর্যালোচনা না করে সিপিএম এর পর্যালোচনা করেন একটার পর একটা খবরের কাগজে, তার থেকে বড় ওয়েলউইশার কে আছে সিপিএম এর? সুতরাং তার সাথে আমাদের কি প্রতিযোগিতা আছে? ওনার পর্যালোচনার মধ্যে আমার যদি কিছু নেওয়ার মতো থাকে, আমরা সেটা নিশ্চয়ই গ্রহণ করবো, এবং সেটা খালি দীপঙ্কর ভট্টাচার্য বলে না, সেটা এমনকি আমাদের বিরোধী যারা আমাদের বিরুদ্ধে ভোট দিয়েছেন,
আমরা তো তাদের কাছেও তাদের মতামত চেয়েছি, তারাও যদি বলেন যে এই কারণে আপনাদেরকে পছন্দ নয়, এই কারণে আপনার বিরুদ্ধে ভোট দিয়েছি, আমরা সেই মতামতটাও জানতে চাই, সেখান থেকেও যদি আমাদের কিছু নেওয়ার থাকে আমরা নিতে চাই। কেরালা এবং ত্রিপুরা এবং দিল্লির এই যে চাপ, মমতা বিরোধিতা করা যাবে না, সেই চাপেই কি বঙ্গ বিজেপির কেরালা ত্রিপুরা কেন বলবেন মমতা বিরোধিতা করা যাবে না? কেন কেরালা ত্রিপুরা বলতে যাবে যে মমতা বিরোধিতা করা যাবে না? ওনারা কি জানেন না মমতা বন্দ্যোপাধ্যায় কি? আপনি কি ভাবেন, তুমি কি ভাবো যে আমাদের পশ্চিমবাংলায় সুদীপ্ত যখন খুন হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের হাতে, তখন কেরালায় আমাদের কমরেডদের খারাপ লাগেনি? ত্রিপুরায় আমাদের কমরেডদের খারাপ লাগেনি? রাজনৈতিক দলে যারা শহীদ হন তারা ইতিহাসে থাকেন, তাদের মূর্তি তৈরি হয়, কিন্তু তাই বলে কি রাজনীতির গতি প্রকৃতি দেখো, হারিয়ে মমতা যায়? বন্দ্যোপাধ্যায় যদি এখন দিল্লিতে গিয়ে বলেন যে বিরোধীর এই দুটো পলিসির আমি বিরুদ্ধে, তা আমি কি বলবো যে আপনি বিরুদ্ধে হতে পারবেন না? আপনাকে যেহেতু আমাদের পছন্দ নয়, সেহেতু হয় আপনি বিজেপির বিরুদ্ধে, নয় আমি বিজেপির বিরুদ্ধে। তা তো না, আমরা তো চাই যে উনি বিজেপির বিরুদ্ধে হন, আমরা তো চাই ভারতবর্ষের প্রতিটা দল বিজেপির বিরুদ্ধে হোক। উনি যখন বিজেপির মন্ত্রী ছিলেন তখনই আমাদের সমস্যা ছিল যে কেন আপনি বিজেপির মন্ত্রী হতে গেলেন। জ্যোতি বসু বলতেন, আপনি জানেন, তুমি জানো ঋতুদা, যে মমতা ব্যানার্জি সব ভুল আমরা ক্ষমা করতে পারি, কিন্তু উনি একটা যে জোট করে বিজেপিকে ডেকে এনেছিলেন, বিজেপি সরকারের মন্ত্রী হয়েছিলেন, ওনার এই অপরাধ কোনোদিন আমরা ক্ষমা করবো না, এই একটা জিনিস আমরা কোনোদিন ভুলবো না। তো আমরা তো চেয়েছিলাম বরাবর যে মমতা ব্যানার্জি বিজেপির বিরুদ্ধে, ওনাকে নিয়ে তো আমাদের চিন্তা বরং অন্য জায়গায়, আমাদের আশঙ্কাটা হচ্ছে এইটা। তাহলে মনে করো তোমার মনে আছে 2 বছর আগে ট্রাই রেগুলেশন বিল পার্লামেন্টে ডিবেট হচ্ছে, সমস্ত বিজেপি বিরোধী দল তারা বিলের বিরুদ্ধে বলছে, এমনকি তৃণমূল কংগ্রেসও বিজেপির বিরুদ্ধে অবস্থান নিল। সৌগত রায় তৃণমূলের পক্ষ থেকে বলতে উঠলেন, বিজেপির ওই মানে ট্রাই বিলের বিরুদ্ধে বললেন। বলা শেষ হলো, ভোটিং হলো, সৌগত রায় সহ গোটা তৃণমূল কংগ্রেসের প্রত্যেকজন এমপি বিলের পক্ষে ভোট দিল। মমতা ব্যানার্জিকে নিয়ে তো আমাদের ভয়টা ওই জায়গায়। ধরো জিএসটি, তো আমরা জিএসটি যখন পাস করার, বিজেপি কিভাবে জিএসটি পাস করালো দেখেছো, আমরা বারবার করে বললাম ওটাকে জয়েন্ট কমিটিতে পাঠানোর জন্য, করার জন্য, ওরা জোর করে পাস করালো। তখন বিরোধিতা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে জিএসটি। এবার কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল বিভিন্ন রাজ্যের বিধানসভায় পাস করাতে হবে ভারতবর্ষের, পশ্চিমবাংলায় বিধানসভা ডাকার জন্য অপেক্ষা করলেন না, দিল্লিতে যে জিএসটি বিলের বিরোধিতা করলেন, পশ্চিমবাংলায় অর্ডিন্যান্স জারি করে ইন টোটো সেই বিলটাকে পাস করিয়ে দিলেন, মোদির জিএসটি লাগু করে দিলেন। ওনাকে নিয়ে তো আমাদের বরং মানে দুশ্চিন্তা, উনি কতদিন বিরোধী থাকবেন আমাদের সেটা নিয়ে তৃণমূল সুপ্রিমো স্বয়ং বলেছেন কেরলের সিপিআইএম বুঝতে পেরেছে। না, আবার আরএসএস মানে আরএসএস এর সাথে কোনো লড়াই নেই, আমরা ইয়ের সাথে লড়ছি, বিজেপির সাথে লড়ছি। আরএসএস আমাদের স্বাভাবিক মিত্র, ন্যাচারাল অ্যালাই। আরএসএস দেশপ্রেমিক, এগুলো তো বাংলা প্রশ্ন করতেই হবে। আমার একটা প্রশ্ন করতে হবে, 2011 সালের না, উনি কি বলেছেন যে কেরালা সিপিএম বুঝেছে, বাংলা সিপিএম বোঝেনি, যে বিজেপি খুব খারাপ? না, সেটা বাংলা সিপিএম তো বুঝেছে কেরালার সিপিএম ভালো এবং বঙ্গ বিজেপির ভালো হওয়ার ক্ষেত্রে উনি দিল্লিতে পরিষ্কার বলেছেন। উনি যদি বলেন কেরালা সিপিএম ভালো, আমিও বলছি কেরালা তৃণমূল ভালো, ঠিক আছে, তো মিটে গেল। আচ্ছা, একটা প্রশ্ন, ওনার বাংলা সিপিএম কে পছন্দ নয়, আমাদেরও বাংলা তৃণমূলকে পছন্দ নয়। না, কিন্তু এখন তো তৃণমূল পন্থী হয়ে যাবে সিপিআইএম আর কয়েকদিন বাদে। সিপিএম তো সিপিএম এর জায়গায় ঠিক আছে, সিপিএম সেদিনও বিজেপি বিরোধী ছিল, আমরাও বিজেপি বিরোধী ছিলাম, উনি সেদিন বিজেপির সঙ্গে ছিলেন। আজকে উনি যদি সত্যি বলেন যে উনি বিজেপির বিরুদ্ধে এবং স্টিক করেন, তাহলে তো মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএম পন্থী হলেন, আমরা কি করে তৃণমূল পন্থী হলাম? মানে অর্ধেক গ্লাস ভর্তি না খালি, এটা চলবেই। তোমার নাম ঋতব্রত, আমার নাম শতরূপ, আমি যদি কালকে আমার নাম পাল্টে ঋতব্রত করে নিই, তারপরে তো আমি তোমার নামে আকৃষ্ট হলাম, তুমি তো আমার নামে আকৃষ্ট হলে না। শতরূপ হলে ভয়ানক মুশকিলে পড়ে যাব। কেন আমি সেই প্রশ্নতেই যাচ্ছি। চেকে তো মনে হয় একজন বিপ্লবী নেতা, মনে হয় মাও জেদংকেও তো মনে হয়। আমিও এদের খুব পছন্দ করি তাদের লেখা, তাদের কাজ, বিপ্লবী কর্মকাণ্ড অসাধারণ। প্রত্যেকেরই প্রচুর প্রেমিকা ছিল, প্রত্যেক প্রেমের কাহিনী ছিল। শতরূপের ক্ষেত্রে তো অভিরত শুনেছি বিপ্লব, প্রেম, কবিতা একসঙ্গে চলে। সেটা ভালো তো, অবশ্যই ভালো। তা শতরূপ কি করে এত কিছু ম্যানেজ করে? না, প্রেমহীন মানুষই বরং আমার মনে হয় যে প্রেমহীন জীবন কি করে ম্যানেজ করবে। মানুষের জীবনে প্রেম থাকবে, স্নেহ থাকবে, ভালোবাসা থাকবে। তুমি আমার খুব প্রিয় একজন গায়ক ডন উইলিয়ামস, ওনার একটা বিখ্যাত গান ছিল, যখন এই বিশ্বাস নিয়ে কথা হচ্ছে, আমরা কি বিশ্বাস করি, যে ওনার একটা গান ছিল যে আই ডোন্ট বিলিভ ইন সুপারস্টার্স, অর্গানিক ফুড এন্ড ফরেন কার্স, বলে কি বিশ্বাস করেন না তাই বলছেন। বলে তারা বলছেন যে আই বিলিভ ইন ম্যাজিক, আই বিলিভ ইন মম অ্যান্ড ড্যাড, আই বিলিভ ইন লাভ, আই বিলিভ ইন ইউ অ্যান্ড মি, আই বিলিভ ইন মি অ্যান্ড ইউ। তো আমরা যেরকম অনেক কিছুতে বিশ্বাস করি না, আমরা লাইক কাটমানিতে বিশ্বাস করি না, আমরা তোলাবাজিতে বিশ্বাস করি না, আমরা সিন্ডিকেট শাসনে বিশ্বাস করি না, তেমন আমরা ভালোবাসায় বিশ্বাস করি, আমরা বন্ধুত্বে বিশ্বাস করি, আমরা স্নেহে বিশ্বাস করি, আমরা, এটা তো ভালো। এবং আমার মনে হয় যে সবারই সেটা করা উচিত।
তৃণমূলের এই কারণে বিরোধিতা করা বলছিলাম উচিত। নামটা পাল্টে গেলে আমি বিড়ম্বনায় পড়ে এটা যেতাম। তুমিও কি চাও না প্রেমে বিশ্বাস করতে? অবশ্যই চাই, হ্যাঁ, কিন্তু শব্দ তাহলে মানে অসুবিধা কি বিশ্বাসে মেলায় বস্তু আমার ক্ষেত্রে আর নাম হয়নি পাল্টাতে সেরকম। হবে কেন? তুমি না, তোমার নামে তুমি বলছিলে- ঋতুব্রত ভট্টাচার্য প্রেমে বিশ্বাস তুমি করো। বলছিলে নাম কবির পাল্টালে সুমনের গান আমি চাই মন্ত্রীরা প্রেম করুন সকলে নিয়ম করে, তেমন সাংবাদিকরাও সকলে প্রেম করুন নিয়ম করে, এটা খারাপ নেই। না না, সাংবাদিকরা প্রেম করেন এবং প্রেম খুব সফল হয়, এটার অনেক ইতিহাস বলে দেবো। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে, প্রেমের বিষয় এলো, প্রেমে তো একটা সময় দিতে হয়। কংগ্রেস সিপিএম সবে সবে কয়েক বছর হলো এক মঞ্চে আসছে, এত তাড়াতাড়ি এই ঐক্যটা ভাঙনের দিকে ফেলে দেওয়া, সেটা ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে লিখে সাই বাড়ির সেই পুরনো কথা তুলে এনে এই যে পুরো জিনিসটাকে নিয়ে আসা, ভাঙনের মুখে কেন কেউ ফেলবেন? দেখো সাইবাড়ির ব্যাপারটা হচ্ছে যে ওইটা একটা মীনাক্ষী তো সেটা বলেইছে যে ওটা যে মীনাক্ষীর যে প্রোফাইল থেকে পোস্ট করা হয়েছিল সেটা ও নিজে হ্যান্ডেল করে না। কারণ মীনাক্ষী, তুমিও হয়তো জানো এটা, ক্যান্ডিডেট হওয়ার আগে পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে সেভাবে অ্যাক্টিভই ছিল না ও। তারপরে যখন ও নির্বাচন, এবং দেখো অত অল্প সময়, মানে 2 সপ্তাহ সময়ের মধ্যে অত কঠিন একটা ভোটে ও লড়লো এবং এত অসম্ভব জনপ্রিয়তা পেল ওখানে, রাতারাতি ও গোটা রাজ্যের মানুষের অ্যাটেনশন ড্র করলো। মানে সবাই, অনেকে সমর্থন করেছেন, ভালোবেসেছেন, অনেকে হয়তো সমর্থন করেননি, কিন্তু মেয়েটা কি বলছে ভালো বলে, ডাইনামিক একটা মেয়ে। তো এবার ভোটের এখন ইলেকশনটাও তুমিও জানো খুব সোশ্যাল মিডিয়া ওরিয়েন্টেড হয়ে গেছে। মানে আজ থেকে 10 বছর আগে, আমি যখন 2011 প্রার্থী হয়েছিলাম ভোটে, সোশ্যাল মিডিয়ার এতটা ভূমিকা ছিল না, এবার সোশ্যাল মিডিয়ার যে ভূমিকা ছিল। এবার সেখানে তখন সেই প্রয়োজনে ওকে কয়েকজন যারা নিজেরাই এগিয়ে আসে যে আমরা আপনার পেজটা চালাচ্ছি, তাদের মধ্যে, এবং তাড়াহুড়োর মধ্যে তাদেরকে কয়েকটা দায়িত্ব দেয়, তাদের মধ্যে কেউ একজন পোস্ট করেছিল। আবার এটাও ঘটনা, দেখো আজকে ধরো 2016 ভোটে জোট হয়েছে বলে কি 2016 আগে যা যা হয়েছে সব ইতিহাস তো মিথ্যে নয়। এবং সেটা খালি আমাদের কংগ্রেসকে নিয়ে বক্তব্য বলো না, কংগ্রেসেরও সিপিএমকে নিয়ে যা বক্তব্য সব মিথ্যে হয়ে গেছে। আজকে আমি বলছি, কংগ্রেসের নেতারা কি 21শে জুলাই তাদের দলীয় দপ্তরে সেই 13 জনের ছবিতে মালা দেন না? তো তার মানে কি জোট ভাঙতে চান? তা কেন? মানে ইতিহাসের জায়গায় সত্যি, বর্তমানের কিন্তু আমি চাহিদা বর্তমানের জায়গায় বিপ্লবী এবং প্রেমিক শতরূপকে প্রশ্ন করব যে কোথাও কি এই যে একটা সম্পর্কতে সময় দিতে হয়, একটা সম্পর্কতে পরীক্ষা হয়, বোঝাপড়া হয়, কোথাও কি খুব দ্রুত সিপিআইএম এবং কংগ্রেসের ঐক্যটা আলাদা হয়ে যাচ্ছে? তুমি যদি বলো যে না, বরং আমি তোমায় এটা বলবো যে তুমি যদি আমাকে সেইভাবে জিজ্ঞেস করো যে 2016-তে ওই ভোটের 1 মাস আগে একটা বোঝাপড়া এসে যেভাবে আমরা ভোটের চেহারা পাল্টে দিয়েছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায় রাতের ঘুম তো কেড়েই নিয়েছিলাম, তার থেকে বড় কথা যে বিজেপি 2014 পরে মনে হয়েছিল তারাই পশ্চিমবাংলায় এবার তৃণমূল থাকবে এবং বিজেপি থাকবে, রাতারাতি বিজেপি আবার অবসোলেট হয়ে গেল এবং বাম কংগ্রেস উঠে আসতো মূল চ্যালেঞ্জার হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়। আমার বরং মনে হয় যে ওই সময়টা আরও আগে থেকে যদি আমরা প্রস্তুতি শুরু করতে পারতাম তাহলে হয়তো গতবারই হয়তো রেজাল্ট আরেকটু অন্যরকম হতো। দেখো এগুলো তো এখন প্রমাণ করার কোনো উপায় নেই, তবে আমার ধারণা যে হয়তো অন্যরকম হতে পারতো। শতরূপ এত খারাপ, বরং সেই সময় আমরা সময়টা কম পেয়েছি বা কম দিয়েছি। শতরূপ কসবাতে তো হারবে নিশ্চয়ই, তুমি জানতে, তোমার তো এটা একটা রাজনৈতিক লড়াই এবং তুমি লড়ে যাবে, শুধু হার জেতা নয়, এটা আমি জানি। কিন্তু এত খারাপ ফল হবে বামেদের কংগ্রেসের ভাবতে পেরেছিলে? একটা সম্ভাবনা ছিল, কিন্তু এতটাও হবে সেটা হয়তো ভাবতে পারিনি। কিছু সিট নিয়ে আমি তো আশাবাদী ছিলাম বটে। আমার ধারণা ছিল যে শিলিগুড়িতে আমরা জিতবো, আমার ধারণা ছিল যে কসবাতেও আমরা যেভাবে প্রচার করেছিলাম আমরা জেতার জন্যই লড়েছিলাম, জেতার জন্য লড়িনি এমন নয়, এরকম বা কিছু আসন আছে, তা এতটা আশা করিনি ঠিকই, অনেস্টলি। অনেকে মনে করেন সিপিআইএম ব্র্যান্ড নেমটা লোকের পছন্দ হচ্ছে না, নতুন পার্টি হবে। এগুলোই প্রথম বলছে লোকে, তা নয়। এর আগেও যখন একটা সময় ত্রিপুরাতে যখন আমাদের সরকার ফেলে দেওয়া হয়েছিল, গোটা পার্টি তখন জঙ্গলে পালিয়ে বেড়াতে হচ্ছে, মানে দিনের আলোয় খুন করা হচ্ছে, একদিনে 63 জনকে খুন করা হয়েছিল সেদিন, তখনও এরকম অনেক কথা এসেছিল, কিন্তু নতুন কিছু না। আবার আমি তোমায় বলছি, তুমি সেটা তো আমাদের কথা, 2004-এ যখন মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র উনি জিতলেন এবং বাকি সবাই হেরে গেল, তখন তুমিও শুনেছো, তখন এরকম কথা এসেছিল যে তৃণমূল কংগ্রেস নামটা চলবে না, হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার কংগ্রেসে ফিরে যেতে হবে অথবা বিজেপিতে সরাসরি যোগ দিতে হবে, তৃণমূল হয়ে আর পশ্চিমবাংলায় কোনো ভবিষ্যৎ নেই। সেই তৃণমূল তার 6.5 বছর পরে রাজ্য সরকার তৈরি করলো। সুতরাং এগুলো রাজনীতির ওঠা পড়া এবং এর মধ্যে দিয়ে রাজনীতি হয়। কিন্তু কোথাও কি মনে হচ্ছে শতরূপ, সায়নদীপ থেকে শুরু করে দীপশিতা, মীনাক্ষী থেকে শুরু করে সবাই খুব ভালো, অনেকে বলছেন এরা দারুণ স্মার্ট, ঝকঝকে সেলসম্যান, কিন্তু প্রোডাক্টটা বিক্রি হচ্ছে না মার্কেটে? হচ্ছে না, হবে। প্রথম কথা হচ্ছে বামপন্থা কোনো প্রোডাক্ট নয়। বামপন্থা হচ্ছে একটা দর্শন, একটা জীবনবোধ, যেটা আমরা বিক্রি করার জন্য না, যেটা মানুষ তার নিজের প্রয়োজনীয়তায় গ্রহণ করবেন। সেই কোনো একটা জায়গাতে কমিউনিকেশন গ্যাপ যদি তৈরি হয়ে থাকে সেটা আমাদেরকে করতে হবে। এবং দেখো মীনাক্ষী বলো কি সায়নদীপ বলো কি, যাদের কথাই তুমি বললে, সায়নদীপদা, এটাও তো ঘটনা যে তারা ধরো এই কঠিন সময়ে, দেখো স্রোতের সঙ্গে তো সবাই সাঁতার কাটতে পারে, কিন্তু তারা যে স্রোতের বিরুদ্ধে সাঁতার কাটছে আজকে, মানে স্রোতের সঙ্গে সাঁতার কাটতে হয় না, ভেসে যেতে পারে সবাই,
তারা যে স্রোতের বিরুদ্ধে এটাই লড়াই। সাঁতার কাটছে, এটা লড়াই, এবং এই লড়াইটা তো ওদেরকে বামপন্থাই শিখিয়েছে, বামপন্থী মতাদর্শই তোদের মধ্যে এই মূল্যবোধটা তৈরি করেছে। সায়নদীপটা পারতো না চাইলে কামারহাটিতে তৃণমূল করে বিল্ডিং মেটেরিয়াল থেকে পয়সা খেতে? তুমি দীপশিতা, তুমি কোনো করাপশন ছেড়ে দাও, এরকম একটা ব্রিলিয়ান্ট একটা মেয়ে পিএইচডি করছে জেএনইউতে, ও তো 1.5 লাখ টাকা মাইনে চাকরি করার কথা। ওর আজকে মনে করলো আজকে 1.5 লাখ টাকার মাইনে চাকরি করবে একাডেমিক্সে, তার বদলে মেয়েটা ভোটে হেরে যাওয়ার পরে, ভোটে থার্ড হওয়ার পরে, যেখানকার মানুষকে না, ভোটে হারিয়ে থার্ড করেছে, বিরুদ্ধে লড়াই, সেখানকার মানুষের জন্য ক্যান্টিন চালাচ্ছে। শতরূপে এইটা কেন? এটা দীপশিতাকে কে শেখালো? দীপশিতাকে? এটা বামপন্থা শিখিয়েছে। অবশ্যই এই প্রতিকূলতার বিরুদ্ধে তো লড়াই চলুক। আমার ছোট্ট একটা প্রশ্ন দিতে একটা মেমেন্টো, সেটা হচ্ছে অনিক দত্ত খুব প্রশংসা করে আমি দেখি, তা অনিক দত্ত এত সুন্দর চেহারার নায়ককে কি করে হারাচ্ছেন আমি বুঝতে পারছি না। প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই চলুক। সিনেমায় যারা নায়ক হচ্ছে তাদেরকে তো সেই ঘুরে আবার ভোটেই দাঁড়াতে আসতে হচ্ছে, তো আমি নয় কয়েকবার এগিয়ে থাকলাম, মানে আগে থেকেই। হ্যাঁ, তো সিনেমার নায়করাও তো আলটিমেটলি রাজনীতিতেই আসছেন, তো আমি নয় কয়েক বছর আগেই গেলাম জীবনের নায়ক হতে, সমাজের নায়ক হতে। ব্যক্তিগতভাবে দেখো, এটা ব্যক্তিগত জয় পরাজয় নয়, তবে আমি যেটা দিয়ে শুরু করেছিলাম যে বামপন্থা জিতলে সমাজ জিতবে। অসাধারণ। এই প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই চলুক, খুব ভালো, আরো সফল হও, আরো কাজ করো, মানুষের কাজ করো। অসংখ্য ধন্যবাদ টাফ টকে আসার জন্য। টাফ টক উইথ ঋতব্রত এখানে শেষ করছি। অন্যান্য খবরের জন্য আপনাদের চোখ থাকুক আর প্লাস নিউজে, সবার আগে সবার পাশে।